গল্পটির নাম হঠাৎ বিয়ে। চল শুরু করা যাক। গল্প। ওফ আমার মাথা, সরি আমার একটু দেখে চলা উচিত ছিল আর আপনা। বক্তা মাথাটা তুলে মাথায় হাত বোলাতে বোলাতে আরে তুই। বক্তা কি হলো, সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? এখানে বক্তা হলো নীরা নামের একটি মেয়ে। পরে নীরার পরিচয় দিচ্ছি। পাশ থেকে, আরে এত মায়ের বিরাট লীলা। আরে সকলে এদিকে এসে দেখ মা কি ঘটিয়েছে। ব্যক্তিটির কথায় আরো কিছু ব্যক্তি আগিয়ে এসে নীরার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তাদের মধ্যে একজন, একই লীলা দেখালি মা। আহা বেশ মানাবে দুটিকে, একেবারে হর পার্বতীর জুটি। এতক্ষণ যারা কথা বলল তারা একটা বিশাল কালী মন্দিরের কয়েকজন পূজারী। এখন আসি মূল ঘটনায়। এই মন্দিরে দুটো ছেলে মেয়ের মধ্যে ধাক্কা হয়। মেয়েটি হলো নীরা আর ছেলেটি হলো অনল। দুজনের ধাক্কাতে একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে ব্রাহ্মণরা এত কথা বলছে। আর যা ঘটেছে তা হলো, অনল তার বাবা মায়ের সাথে পুজো দিয়ে মন্দির থেকে বেরোচ্ছিল, আর নীরা তার বাবা মায়ের সাথে পুজো দিতে ঢুকছিল। দুজনের একসাথে ধাক্কা হয়। অনলদের পুজো শেষে পুজোর ভালার কিছুটা সিঁদুর অসাবধানতাবশত মাটিতে পড়ে যায়। অনল সেটা পরিষ্কার করায় আর মন্দিরের মধ্যে হাত ধুতে না পারায় অনলের হাতেই সিঁদুরটা লেগেছিল। নীরার সাথে ধামা হওয়ায় সেই সিঁদুর মাখা হাত সোজা নীরার সিথি ছুঁয়েছে আর নীরার সিথি রামা হয়ে উঠেছে। তবে এখানেই শেষ নয়। দুটো ফ্যামিলি একই গ্রামের, আর অনল ও নীরা দুজন দুজনার ফ্রেন্ড। দুজনে ছোট থেকে এটাই স্কুলে পড়েছে, শুধু কলেজটা আলাদা ছিল। ইউনিভার্সিটিও দুজনের এক ছিল, শুধু সাবজেক্ট আলাদা। অনলের ম্যাথ আর নীরার ফিলোজফি। নীরার বাবা দিলয় হলো একজন বিনোদ সমান, আর অনলের বাবা অমিত হলেন ব্যাংকের হাই পোস্টের অফিসার। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা এখানে আছে, আর সেটা বেশ বড় সমস্যা আমাদের সমাজের কাছে। যা হল জাতিভেদ সমস্যা। নীরা উচ্চ জাতিসম্পন্ন আর অনল দিয়ে জাতিসম্পন্ন। দেখা যাক কালিমার ইচ্ছায় এই পার্থক্য অন্তত এদের ক্ষেত্রে সমাজকে বুড়ো আঙুল দেখাতে পারে নাকি। যাই হোক, গল্পে ফিরি। নীরা, কি হলো বাবা, এভাবে সবাই আমার দিকে কি দেখছো? আর ঠাকুরমশাই আপনারা কি সব বলছেন? এই অনল, কি হলো এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কতদিন পর দেখা হলো বলতো। অনল কাপা কাপা হাতে নীরার একটা হাত ধরে নীরার সিথিতে লাগিয়ে নীরার সামনে নিয়ে এলো। নীরা বিস্ফোরিত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে, এটা। আবার নিজের সিথিতে হাত ঘষে দেখলো হাত ভর্তি সিঁদুর লেগে। নীরা একবার নিজের হাতের দিকে তাকিয়ে আর একবার অনলের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারল কি ঘটে গেছে। নীরা ছলছল চোখে নিজের বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। মন্দিরের প্রধান পুরোহিত নিলয় আর অমিতের উদ্দেশ্যে, দেখুন আপনাদের মতো থাকুক আর না থাকুক মা যখন চেয়েছেন তখন এই মন্দিরে এখনই আমরা এই দুটোর চারহাত এক করে দেব সমস্ত বিধি নিয়ম মেনে। নীরার মা নীরার আর অনলের মা অনলের পাশে এসে ওদের হাতকে শক্ত করে ধরে দাঁড়ায়। অমিত জিজ্ঞাসু দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়, কারণ অমিত নিজের জাত নিয়ে হীনমন্তায় ভুগছে। তবে নিলয় এইসব নিয়ে ভাবছে না। নিলয় শুধু নীরাকে নিয়ে ভাবছে। নিলয় ভাবে অনল ভীষণ ভালো একটা ছেলে, তার মেয়ে নীরার জন্য একেবারে উপযুক্ত। এদিকে অমিত মনে মনে, নীরার মতো একটা রত্নকে আমার অনলের সব দিক থেকে পাওয়ার যোগ্যতা থাকলেও আমাদের এই সমাজ সেটাকে যোগ্য বলে মেনে নেবে না। আর নিলয় তো এই সমাজের বাইরে না, তাই নিশ্চয় নিলয় এই সিদ্ধান্ত মেনে নেবে না। হঠাৎ অমিতকে চমকে দিয়ে নিলয় বলে ওঠে, শোন অমিত, স্বয়ং মা যখন চাইছেন আমাদের মধ্যে আত্মীয়তা হোক, তখন আমরা মতো দেওয়া বা না দেওয়ার কে? ঠাকুরমশাই আপনারা আপনাদের মতো কাজ শুরু করুন। নিলয় অনল ও নীরার কাছে গিয়ে অনল ও নীরার মাথায় হাত রেখে, আমাদের ভুল বুঝিস না তোরা, শুধু এটুকু ভরসা রাখো বাবা মায়েরা সন্তানদের ভালোর জন্যই সব করে। এরপর সব নিয়ম মেনে অনল আর নীরার বিয়ে সুসম্পন্ন হলো। তবে এত কিছুর মধ্যে নীরা আর অনল যন্ত্রের মতো স্বভাব সব কথা মেনে চলেছে। মুখ থেকে কেউ একটা আওয়াজ বের করেনি। বিবাহ শেষে অমিত আর নিলয় পুরো মন্দির চত্বর মিষ্টি বিতরণ করছে। নীরা আর অনলের মা দুজনে অবাক হয়ে অমিত আর নিলয়কে দেখছে। এ বিয়েতে যেন ওরা ভীষণ খুশি। তবে নীরা আর অনলের মাও মনে মনে বেশ খুশি। অনল ও নীরা পাশাপাশি চুপচাপ বসে আছে। নিজেদের ওরা কিছুটা সামলেছে। নীরার বাবা নিলয় বাবু অনলের বাবা অমিত বাবু ওদের কাছে গিয়ে বলল, তোরা কিছু তো বল। নীরা শান্তভাবে বলল, এখন বাড়ি যাব বাবা। অনল বলল, নীরা তোর সাথে কিছু কথা আছে। নীরা প্লিজি অ্যানা লাইন এর সামথিং। এরপর সবাই বাড়ি ফিরে এল। অনল নিজের বাড়ি গেল আর নীরাও আপাতত নিজের বাড়ি গেল। ইতিমধ্যেই অনল ও নীরার বিয়ের খবর ভাইরাল হয়ে গেছে আশেপাশের গ্রামগুলিতে। আর ওদের গ্রামের লোকেরা তো অনুষ্ঠান করবে বলে ঠিক করেছে।
যতই হোক কালী মা স্বয়ং ওদের বিয়েছে, তাই সমাজ আর জাতপাত নিয়ে ভাবছে না। নীরা তো বাড়ি ফেরার পর থেকে ভেবে চলেছে, এখন সে কি করবে। তার তো এই বিয়ে মেনে নেওয়া ছাড়া অন্য উপায় নেই। তার পরিবার তো এই বিয়েতে খুশিই মনে হচ্ছে। আর তার সবথেকে প্রিয় মানুষ তার বাবাও তো এই বিয়েকে মন থেকে মেনে নিয়েছে বলেই মনে হয়। আর মানবে নাই বা কেন? বাবা তো চেয়েছিল এরকমই একজন ভদ্র, শান্ত ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক, মেয়ে সুখী হোক। নীরা, মনে মনে আমি কি পারবো অন্যকে কখনো এই চাষবান বলে মানতে? না না, কখনোই পারবো না। কিন্তু আমি এখন কি করব? আমি যদি এই বিয়ে না মানি তাহলে বাবাকে গ্রামের লোক কিছুতেই ছাড়বে না। আর বাবা যদি বুঝতে পারে আমি সুখী হতে পারছি না তাহলে বাবা খুব কষ্ট পাবে। ভগবান, তুমি কেন এমন করলে? শূন্য 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 শূন্য। অনল, এখন আমার কি করা উচিত? নীরার কি অবস্থা এখন? ও কি ভাবছে কে জানে। ওর নাম্বারও তো নেই যে ওকে একটা কল করব। আর এখন যা সিচুয়েশন, ওকে এফবিতেও পাবো না। এখন কি করি? বাড়ির তো প্রত্যেকে বেশ খুশি। আর হবে না কেন? নীরার মতো বউ যে ওরা হাজার খুঁজলেও পেত না তা ওরা খুব ভালোভাবে জানে। নীরা ছোটদের যেমন ভালোবাসে, বড়দের তেমন সম্মান করে, নিজের আগে অন্যের কথা ভাবে। যাই হোক, এখন সবটাই সময়ের হাতে। আজ সকাল থেকে গ্রাম সেজে উঠেছে। নিলয়বাবু ও অমিতবাবু নীরা অনলের বন্ধুদের নিয়ে এসেছেন, যাতে ওরা নীরা অনলকে কিছুটা হলেও খুশিতে রাখতে পারে এবং ওদের বোঝাতে পারে এই বিয়েটা ওরা মন থেকে মেনে নেয়। আর ওদের মনের ভাবনাগুলো বের করে আনতে পারে। অনল ও নীরাকে খুব সুন্দর করে সাজান হয়েছে। নীরাকে একটা নীল বেনারসি পরানো হয়েছে, হাতে নতুন শাখা, পলা, সোনার বালা, সোনার চুড়ি পরানো, গলায় একটি বড় চেন ও একটি মোটা নেকলেস, মাথায় সিঁদুর ও কপালে ছোট্ট লাল টিপ। গহনাগুলি সব নীরার মায়ের। নীরাকে খুব সুন্দর লাগছে। এতদিন যেসব পাত্ররা নীরার গায়ের রং দাবা বলে নীরাকে রিজেক্ট করেছে তারা আজ নীরাকে দেখলে আপোষস করত নীরাকে অপছন্দ করার জন্য। আসলে নীরা খুবই সাধারণ, সে কখনো সাজগোজ পছন্দ করে না। তাই সে নিজেও জানত না তাকে সাজলে এত সুন্দর লাগে। যাকেই নিয়ে নীরার কোন মাথা ব্যথা নেই। সে এখন তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। অন্যদিকে অনলকে জিয়া ও নীল কম্বিনেশন পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। নীরা ও অনলের মনে অজানা ভবিষ্যতের আশঙ্কা তাদের শাস্তি দিচ্ছে না। মিতা বাটেট, সিয়া, এন্ধু বাজবি, ভাই বোন ও অন্যান্য আত্মীয়রা অনুষ্ঠান মঞ্চে তাদের নিয়ে গেল এবং পাশাপাশি দুটো চেয়ারে তাদের বসাল। কিছুক্ষণ পর বয়ন্ত কয়েক মাস বলল, আদল দাদুভাই, নিতা দিদিভাইয়ের শিখিতে আর একবার সিঁদুর পোড়াও আমরাও। আমাদের চোখ সার্থক করি। কি করবে অনল? বাধ্য হয়ে আবার নীরার সিথিতে সিঁদুর দিল। অনল লক্ষ্য করল নীরার চোখ দিয়ে জল পড়ছে। অমল মনেমনে বানল, কি সুন্দর সবাই আমাদের নিয়ে পুতুল খেলা খেলছ, একবারও আমাদের কথা ভাবছ না। আমরা এসব আর নিতে পারছি না। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করছে সবাই। শুধুমাত্র মিনু লক্ষ্য করল নীরা অনল কিছুই খাচ্ছে না। মিনু হলো ওদের বান্ধবী। একমাত্র মিনু বুঝতে পারছে নীরা কত কষ্ট পাচ্ছে। মিনু নিজ হলে কখন এই বিয়েকে অস্বীকার করত। নীরা অনলকে নীরার রুমে নিয়ে গেল। নীরা রুমে গিয়ে মিনুকে ধরে কাঁদতে লাগলো। অনলের খুব কষ্ট হচ্ছিল। মিনু নীরাকে সামলে ওদের রুমে রেখে চলে গেল। মিনু জানে ওদের দুজনের কথা বলাটা খুব প্রয়োজন। দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে অনল বলল, আই এম সরাই ভাড়া, আমি যদি একটু দেখে চলতাম তাহলে তোকে আজ এই জায়গায় থাকতে হতো না। নীরা, সব ভালো বললি, এই অবস্থায় আমি একা, তুই নেই ব্রোল। অনল, আমাদের সাথেই কেন এটা হলো? নীরা, কেন জানিস না, কালী মায়ের ইচ্ছা। অনল, বাজে বকিস না, আমি জানি তুই এটা বিলিভ করিস না। ডট ডট। নীরা, তোর প্রশ্নের এর থেকে আর ভালো উত্তর আমার জানা নেই, তাই বললাম। কয়েকজন একসাথে রুমে ঢুকে, ওয়াও ভাড়া অ্যান্ড অ্যানাল, তোরা তো এখন এইচআরএন। সবাই তোদের নিয়ে আলোচনা করছে, বলছে তোরা খুব লাকি। কাকিমাদের কাছে আসছে আর একই কথা বলে যাচ্ছে। ওনারা নাকি খুব পুণ্যবতী, তাই ওনাদের সন্তানদের বিয়ে মা নিজে দিয়েছেন। নীরা, অদ্ভুত মানুষেরা। আমরা যদি নিজেদের ইচ্ছায় এই বিয়ে করতাম তাহলে আমাদের নিয়ে এরাই কত বাজে বোরা বলতো। আর পালাদের মা বাড়াকে কত কটু কথা শোনাতো। এই ভোদের সবাইকে বলছি, শোন, আমার একটা ভালো প্ল্যান আছে। কেউ যদি প্রেম করিস, বাড়িতে বিয়ে মেনে নিচ্ছে না, তাহলে মন্দিরে গিয়ে আমাদের যেভাবে পড়ালেখো রায় বিলেগে গিয়েছি ঠিক সেইভাবেই ধাক্কার অভিনয় করে মেয়ের মাথায় সিঁদুর তোলো, সবাই মেনে নেবে। আমল, হা 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 হা, চেঁচাই সাসা। নীরা, এই অবস্থাতে তোর হাসি আসছে? আমার জাস্ট অসহ্য লাগছে। বাকিরা তোর কথা শুনে সবার হাসিই পাবে।
যাক বাদ দে, আমরা এখন যাই। আর নীরা, তৈরি হও অনলের বাড়ি যাওয়ার জন্য। মিনু, আই উইশ তোরা অনেক সুখী হবি। আমি তোদের যতটা চিনি তোরা তোদের পরিবারের জন্য ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবি। অনল, নীরা, বাই মিনু। অনলের বাড়িতে নীরা অনলের বরণ পর্ব শেষ করে তাদের বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। অনলের বাবা মা, কিরে মা, আমাদের মেনে নিতে পারবি তো? জানি তোর সমস্যা হবে, তবুও বলবো আমাদের এবং অনলকে ছেড়ে কখনো যাস না মা। আমাদের বিশ্বাস তোরা ঠিক পারবি। অনলের বোন নীল, নীরা, দি সরি বৌদি, প্লিজই আমাদের ছেড়ে কোনোদিন যেও না। নীরা, কথা দিলাম কাকু কাকিমা, নিজে থেকে কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। তবে অনল যেদিন চাইবে সেদিনই আমি চলে যাব। নীল, দাদা কি চাইবে তুমি আমার সাথে চল। অনল, নীল, অভয়, নীলের বর কবে আসবে? নীল, কাল। রাতের অনুষ্ঠান শুরুর আগেই আসবে। অনল, রাতের অনুষ্ঠান মানে? নীল, কাল রাতে তোদের রিসেপশন। আমাদের কয়েকজন ও নীরার বাড়ির কয়েকজন আত্মীয়, আর তোদের বন্ধু বান্ধবরা থাকবে শুধু। বাবা আর কাকু, নীরার বাবা, মিলে সব ঠিক করেছে। তোদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে সকলকে জানানো উচিত, তাই নীরাকে নিয়ে নীল রুমে গেল। ফ্রেশ হয়ে সকলের ডিনার টেবিলে এল। অমিত বাবু, বাবু, অনল, কাল তোরা একটু শপিংয়ে যাস। নীরার যা যা লাগবে সব নিয়ে আসিস। অনল, ঠিক আছে বাবা। নীরা, আমার কিছু লাগবে না কাকু। অমিত বাবু, এই কাকু কি বাবা বল, আর তোর না লাগুক আমি আমার মেয়েকে যা ইচ্ছে দিতে পারি। নীল, আর আমি কি বাদ? মা, নিলয়ের মা, নানা তুমি বাদ হবে কেন? তোমার তো সব সময় কিছু না কিছু চাই। বাবা, অমিত বাবু, হা হা হা, ওকে ওরকম বলো না, দাদার বিয়ে বলে কথা। অনল, নীরা চুপচাপ খাওয়া সেরে রুমে গেল। নীরা গেল নীলের রুমে, কারণ নিয়মানুযায়ী আজ বউ বরকে আলাদা থাকতে হয়। রাতে অনল বারান্দায় বসে ভাবছে, বাবাকে তো বললাম শপিংয়ে যাব, কিন্তু কাল কি যে হবে, সবাই তো বিয়ের ব্যাপারটা জানে। গ্রামের দোকানে গেলে সবাই নানান কথা বলবে, যেটা আমাদের ভালো লাগবে না। অন্যদিকে নীল, নীরা দি, আমি ভাবতেই পারছি না তুমি আমার বৌদি। ওফ, আমার যা আনন্দ হচ্ছে না কি বলবো তোমায়। জানো নীরাদি, তোমার সাথে কেন জানি না শুধু কথা বলতে ইচ্ছে করত, তাই তো তোমার সাথে দেখা হলেই দাঁড়িয়ে গল্প করতাম। আর তোমার মনে আছে তোমরা বন্ধুরা যখন লাস্ট বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পিকনিকে গিয়েছিলে, তখন আমি দাদার কাছে জেদ ধরি আমিও তোদের সাথে যাব। কিন্তু দাদা রাজি হয়নি। আর তুমিই বলেছিলে, কেন রে অনল, ও আমাদের সাথে গেলে তোর কি অসুবিধা, তোকে ওর দায়িত্ব নিতে হবে না, ও আমার সাথে যাবে। আর তখন থেকেই তুমি আমার কাছে খুব কাছের। নীরা, নীল, তুই একদম বেবিদের মতো কথা বলছিস। বাদ দে এসব, এবার ঘুমো, আমার খুব টায়ার্ড ফিল হচ্ছে। নীল, ওকে, গুড নাইট। নীরা সকালে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে যায়। সেখানে অনলের মা পুজো করছিল। ও নীরা, আয় মা, প্রসাদ নে। নীরা প্রণাম সেরে প্রসাদ খায়। এরপর রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানায়। অনল নিচে এসে নীরাকে দেখে অবাক হয়ে যায়। নীরাকে একভাবে দেখতে থাকে। ভিজে মেলা চুলে, শাড়িতে আর সিথির সিঁদুরে নীরাকে অসাধারণ লাগছিল। নীল, ওয়াও বৌদি, তোমায় খুব মিষ্টি লাগছে। নীলের কথায় অনলের হুঁশ ফেরে। টেবিলে এসে কোনোরকম ভনিতা না করে, নীরা, তুই চা করছিস, আমায় এক কাপ দে প্লিজি। নীরা, মনে মনে যেন বউকে অর্ডার করছে, এক কাপ চা দে। এতটা স্বাভাবিক যেন কিছুই হয়নি। কি চাইছে অনল? যাই হোক, চা এনে অনলকে দিল। অনল, রেডি হয়ে নে, নীরা শপিংয়ে যাব। নীরা, অনলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ভাবছে কি হচ্ছে এসব। কিছুক্ষণ পর নীরা অনল বাইকে করে শপিংয়ে বেরিয়ে গেল। নীল ইচ্ছে করে ওদের সাথে গেল না। অমিত বাবু ও ওনার স্ত্রী রেখা অনলের ব্যবহারে ভাবছেন ওরা হয়তো তাড়াতাড়ি এই সম্পর্কটাকে মেনে নিতে পারবে। নীরা দেখল অনল গ্রামের বাজার পেরিয়ে যাচ্ছে। নীরা, থামো অনল, কোথায় যাচ্ছিস? বাজার তো পেরিয়ে যাচ্ছি। অনল জোরে ব্রেক ধরে। নীরা একেবারে অনলের পিঠে পড়ে যায় ও শক্ত করে অনলের কাঁধ ধরে। বাইক থেকে নেমে নীরা, অনল, কি হচ্ছে এসব? কোথায় যাচ্ছি আমরা? আর তোর ব্যবহারে আমি অবাক হয়ে যাচ্ছি। অনল, কেন, কি করেছি আমি যে তুই অবাক হচ্ছিস? কি করিসনি তুই? সকালে এমন ভাবে চা চাইলি আর শপিংয়ে আসবি বললি যেন আমি তোর বউ। হা হা হা, বুই তো সত্যিই আমার বউ। ভুলে গেলি? দের অনল, ঘায়সিরা, একটু ভেবে দেখ, তুই আর আমি যদি একটু নর্মাল বিহেভ করি তাহলে আমাদের বাড়ির লোক অনেকটা নিশ্চিত হয়। তাছাড়া লেপ দেব, আমরা তো এই সম্পর্কটা থেকে বেরোতে পারবো না। রাবণ এবং আর আমদর দুজদের পরিবারই দুঃখ পাবে, আমরা দুজনই কেউ এটা চাই না। আর এই দুদিন সবাইকে যা বরাজান মুখ, সবাইকে বেশ খুশি খুশি লাগছে।
আমরা যদি এখন গোমরা মুখে বসে থাকি তাহলে সবাই কষ্ট পাবে। নীরা, আমরা দুই বন্ধু মিলে কি পারবো না আমাদের পরিবারকে খুশি রাখতে? পারোর অনল, আমাদের পারতেই হবে। ব্যাক্স অনল, আমার এখন অনেকটা হালকা লাগছে। দূর পাগলি, এত চাপ নেওয়ার কি আছে? ভুলে যাচ্ছিস আমরা বন্ধু, বিপদের সময় এক বন্ধুই আর এক বন্ধুকে বাঁচায়। আরে সবই তো বুঝলাম, কিন্তু বাজার পেরিয়ে কোথায় শপিংয়ে যাচ্ছিস? কচু, বুঝেছিস এই তোর এন্ড বুদ্ধি কি বিয়ের চিন্তায় মাথা থেকে উড়ে গেছে? মানে, গ্রামের সবাই আমাদের চেনে, আমাদের বিয়ের কথাও জানে, তাই ওই দোকানগুলোতে ঢুকলে সবাই নানান কথা বলবে যেগুলো আমাদের ভালো লাগবে না, বুঝলি? আর আশেপাশের বাজারেও যাব না, সবাই আমাদের চেনে। সিংহ বাজারে যাব, ওখানে এই বিয়ের খবর থাকলেও আমাদের কেউ চেনে না। ওকে চল। মীরা ও অনল অনেকটা স্বাভাবিক হয়েছে, ওরা আবার পুরানো বন্ধু বান্ধবীর মতোই আচরণ করছে। কিন্তু দেখার ওরা কি কোন দিন এই হাজব্যান্ড অ্যান্ড উইফ হতে পারবে। সন্ধ্যের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনল মীরা দুজনেই বেশ স্বাভাবিক। সকলে ভাবছে ওরা ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। এদিকে হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া চলছে। রাত প্রায় 11টা বাজে। অতিথিরা ফিরে যেতে শুরু করেছে। এদিকে নীরার হাতে কেউ একটা চিরকুট দিল। চিরকুট খুলে দেখলো, একটু ছাদে আসবি প্লিজি, দরকার আছে। অনল। নীরা ছাদে গিয়ে অনল, এই অনল, ডাকলি কেন? কোথায় তুই? হঠাৎ কেউ চিলে ঘর থেকে অন্ধকারে নীরার হাত ধরে টেনে নিল, আর নীরাকে পিছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল। ভয় পেয়ে কি করছিস অনল? আমায় ছাড়। কেন করছিস? আমার লাগছে। তুই ড্রিঙ্ক করেছিস। ছাড়, আমায় ছাড়। নীরা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ নীরার ডান দিকের ঘাড়ে বল কিস করতে লাগলো। নীরা কোন রকমে নিজেকে ছাড়িয়ে ছুটে পালাতে গিয়ে কিছুর সাথে ধাক্কা খেল। এই নীরা, এইভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কান্না করতে করতে, ও অনল, তুই এখানে তাহলে ওটাকে? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই এত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে তোর, বল প্লিজ। নীরা কাঁদতে কাঁদতে চিলেকোঠার দিকে আঙুল বাড়িয়ে, ও ওখানে কে, কেউ একজন আমার সাথে বলেই অনলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনল নীরার অবস্থা দেখে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। হঠাৎ দেখে চিলেকোঠা থেকে অনিশ বেরিয়ে আসছে। অনল, অনিশ, তুই এখানে কি করছিস? নীরা এমন করছে কেন? নীরা কাঁদতে কাঁদতে, অনিশ, তুই আমার সাথে। এরপর নীরা সব কথা অনলকে বলল। আমল রেগে গিয়ে অনিশের কলার ধরে, তুই আমাদের বন্ধু হয়ে নীরার সাথে কেন এটা করলি? অনিশ মাতাল অবস্থায়, বেশ করেছি। আমি নীরাকে মনে মনে ভালোবেসেছি, শুধু ওকে বলতে পারিনি। কারণ আমি জানি নীরা আমাদের কাউকে বন্ধু ছাড়া অন্য কিছু কোনোদিন ভাবেনি। আর তাছাড়া তুই বন্ধু হয়ে নীরার সাথে একটু পরে যা করবি, তা আমি একটু আগে করলে ক্ষতি কি? আমিও তো নীরার বন্ধু। নীরা এই কথা শুনে কাঁদতে কাঁদতে ছুটে রুমে, অনলের রুম, চলে গেল। কামাল অনিককে জোরে একটা চড় মারল। ছি, তোকে আমাদের বন্ধু ভাবতে লজ্জা হচ্ছে আমার। এখনই এখান মোড়া বেরিয়ে যা। তোকে যেন কোন দিন নীরার ধারে কাছে না দেখি। নীরাকে রক্ষা করার দায়িত্ব এখন থেকে আমার। নীরার আশেপাশে তোকে যদি কখনো দেখি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনল কড়াশিয়ে দেখল নীরা নীলাক জড়িয়ে ধরে খুব কাঁদছে। দাদা, কি হয়েছে বৌদির, এভাবে কাঁদছে কেন? জিজ্ঞাসা করছি, কিছু বলছে না। নীল, তুই কত যা, আমি দেখছি। আমার এই ব্যাপারে কাউকে কিছু বলিস না প্লিজি, আমি সব সামলে নেব। কিন্তু এখানকার নিয়ম, বাড়ির বড়দের বলিস, সব নিয়ম পালন করেছি আমরা। এটুকু মিথ্যে না হয় আমার জন্য বলিস বোন আমার। আমি তোকে পরে সব বলবো। ওকে দাদা, গুড নাইট, দরকার হলে বলিস কিন্তু। আমি সব সময় তোদের পাশে আছি। নীরা কাঁদছে অধল নীরার মাথায় হাত রাখল। নীরা অনলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অনল নীরাকে জড়িয়ে ধরে আছে। নীরার কষ্ট দেখে অনলেরও চোখ দিয়ে জল পড়তে লাগলো। নীরার গাল দুটো দুহাতে ধরে অনল বলল, নীরা, কাঁদিস না প্লিজি। অনিশের মতো একটা বাজে ছেলের জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আমি তোকে কথা দিচ্ছি, তোর আশেপাশে আমি অনিশকে আসতে দেবো না। প্লিজি কাঁদিস না, এবার তুই অসুস্থ হয়ে পড়বি। নীরা কেঁদেই চলেছে। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু তাদের সম্মানে কেউ হাত দিলে তা কোন মেয়ে সহ্য করতে? অনল তাদের ফুলসজ্জার খাটের সমস্ত ফুল একদিকে সরিয়ে নীরাকে যত্ন করে শুইয়ে দিল। নীরা কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়ল। অনল ভাবছে খাটের অন্য প্রান্তে শুয়ে, আমার জন্য নীরা এত কষ্ট পাচ্ছে। আমি যদি মন্দিরে একটু দেখে হাঁটতাম তাহলে এত কিছু হতো না। একসময় অনল ঘুমিয়ে পড়ল। সকালে নীরার প্রথম ঘুম ভাঙল। যন্ত্রণায় নীরার মাথা ফেটে যাচ্ছে। আসলে মেন্টাল প্রেশার আর এই দুদিনের ঝামেলায় নীরার প্রচণ্ড জ্বর। এই শরীরে নীরা কোন রকমে স্নান সেরে নিচে যাচ্ছিল।
হঠাৎ সিঁড়িতে একটা জোরে আওয়াজ হলো। জোটে একই হলো। চিৎকার করে বাবু শুনছিস? নীল এই নীল তোর বাবাকে দাদাকে তাড়াতাড়ি ডাক। নীরা সিঁড়ি থেকে গড়ে গেছে, ওর মাথা কেটে রক্ত বেরাচ্ছে। সবাই ছুটে এল। জনন কি করে হলো এসর, ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে চল মা। অনল নীরাকে তুলতে গিয়ে, মা নীরার গা তো হাড় পুড়ে যাচ্ছে। বাবা এখনই ডাক্তারকে একটা কল কর আর কাকু কাকিমাকেও খবর দাও। অনলের সা, নীল তাড়াতাড়ি একটু ঠান্ডা জল আর এক টুকরো কাপড় নিয়ে আয়। ডাক্তারবাবু নীরাকে ব্যান্ডেজ করে, ইনজেকশন দিয়ে বললেন ভয়ের কিছু নেই, মানসিক চাপ থেকে হয়েছে। তবে ওর মনে প্রেশার ক্রিয়েট হতে দেবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। ডাক্তারবাবু চলে গেলেন। কিছুক্ষণ পর নীরা ঘোরের মধ্যে বলতে লাগলো, আমায় ছেড়ে দে অনিশ, আমি তোর কি ক্ষতি করেছি, আমার সাথে কেন এরকমটা করছিস? অনল ছুটে নীরার কাছে গিয়ে, নীরা শান্ত হও, দেখ এখানে অনিশ নেই, আমরা সবাই আছি, অনিশ তোর কিছু করতে পারবে না। সবাই আনলে পরদিকে তাকিয়ে আছে। অনল নীরার মা ভাতে ভাত রান্না করে দুপুরে সবাইকে খাওয়াল। শুধু অনল খায়নি, ও এখনো নীরার কাছে বসে। নীরার এখনো সেন্স ফেরেনি, ইনজেকশনের ডোজে এখনো ঘুমোচ্ছে। বিকালে নীরার সেল ফিরল। নীরা তাকিয়ে দেখে অনল ওর মাথার কাছে বসে আছে। বাকিরা সবাই ওদের রুমে এদিকে সেদিকে বসে আছে। নীরা কিছু বুঝে ওঠার আগেই নীরার মা কাছে গিয়ে আঁকড়ে ধরে, ভয় পাস না মা, আমরা সবাই তোর পাশে আছি। অমিত বাবু, দেখ নীরা অনিশের মতো একটা বাজে ছেলের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ কেন? তোমার এই দুই বাবা আর দুই মা থাকতে কেউ তোমাদের কিছু করতে পারবে না। অমলের মা, আর তাছাড়া অনিশ তখন মাতাল অবস্থায় কি করছে, এত ভয় পাস না মা। অনল, ভুলে যাচ্ছ যা মাতাল অবস্থাতেই মানুষের আসল চেহারা সামনে আসে, যেমনটা অনিশের। নীরা অনলের দিকে তাকিয়ে আছে। অমল, কি দেখছিস এইভাবে? আমি সবাইকে সবটা বলেছি, যাতে সবাই অনিশের থেকে সাবধানে থাকে। নীরা, আও অনল, এবার তুমি ফ্রেশ হয়ে যেয়ে দাও কিছু, সেই সকাল থেকে তো স্নান খাওয়া ছেড়ে এখানেই আছো। ভাব রামারমান গয়, তুই এখন অনেকটাই ফিট, যা হাত মুখ ধুয়ে আনলোকে খেতে দে আর নিজেও কিছু খেয়ে নে। অনলের মা, এ কি বলছেন নাদা, ও এই শরীরে? দিলয় বাবু বৌনি কিছু ভাববেন না, আমি আমার মেয়ে জানি ও পারবে। নীরা কিছু না বলে চুপচাপ চলে গেল, কারণ ও জানে ওর বাবা কিছু ভেবেই এই কথা বলেছে। নীরা অনল চলে গেলে নিলয় বাবু বলেন, দেখ অমিত, আমার মনে হয় কিছুদিন ওদের একা ছেড়ে দেওয়া উচিত, এতে ওদের সম্পর্ক এইচএস বান্ধবীর মতো না হলেও ওদের বন্ধুত্বটা অনেক স্ট্রং হবে। অমিত বাবু, আই থিঙ্ক তো রিডাটা কাজে দেবে, কারণ কাল শপিং থেকে ফেরার পর থেকে অনেক নর্মাল লাগছিল ওদের। খাবার টেবিলে অনল, নীরা, এই শরীরে তুই এখানে? একটুয়াল্লাই আমার খুব খিদে পেয়েছে তাই। আর তুই এখনো খাসনি কেন? অনল, কি স্বার্থপর বন্ধুরে তুই, আমার কিছু হলে তুই খেয়ে নিতিস। নীরা, খাব না কেন? আমি এক জায়গায় তুই এক জায়গায়, তোর কিছু হয়েছে নাকি আমি কি করে জানবো? অনল, হা হা হা, ভুলে যাচ্ছিস এখন আমরা সারা জীবনের জন্য এক জায়গায়। নীরা, মাথা চুলকে, এই সত্যিই একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাদ দে, আমার খুব খিদে পেয়েছে, খাবারটা পারি। অনল, নীরাকে হাত ধরে চেয়ারে বসিয়ে, তুই বস, আমি আনছি। অনল দুটো প্লেটে খাবার এনে খেতে বসল। মিনু, কেমন আছিস নীরা? দেখে ভালোই মনে হচ্ছে। আই এম ভেরি চ্যাপ, আবার আগের দিনের মতো মনে হচ্ছে। সকাল 9টা টু সকাল 10টা, ট্রামে ফুল মস্তি আমাদের তিনজনের। অনল, লাস্ট 2 বছর দারুণ কেটেছে। কি মাসু? নীরা, তুই কি করে জানলি? তোকে এমনি ফোন করেছিলাম। অনল ফোনও রিসিভ করেছিল, ও বলল। অনল, তুই আমার ফোন রিসিভ করেছিস কেন? বার্ড হাবিট জানিস না অন্যের ফোন রিসিভ করতে নেই। অনল, ইয়ার্কি মেরে অন্যের ফোন মানে? মিসেস অনলের ফোন রিসিভ করেছি। মিনু, অনেক হয়েছে, এবার খাওয়াটা শেষ কর তোরা। নীরার বোধহয় ওষুধ আছে। নীরা, বসিয়ে, আমার ওষুধ লাগবে না। তুই একটু বাক, একটু আড্ডা দিই, তাহলে আমি এমনিই ভালো হয়ে যাব। আর মা বাবাও তো এসেছে, আমার এখন বেশ ভালো লাগছে। নীল আর অভয়, আসি দাদা, আসি বৌদি। নীরা, নীল, তোরা এখনই চলে যাচ্ছিস? হ্যাঁ বৌদি, কাল সকলে অভয়ের অফিস। অনল, আচ্ছা বেশায়, সাবধানে যাস, ভালো থাকিস। অমিত বাবু, সরি নীরা, সরি অনল, তোর মাকে আমাকে এখনই বেরোতে হবে, অফিস থেকে ফোন এসেছে, রাতে একটা কনফারেন্স আছে। নীরা, দূর, ভালো লাগে না সবাই চলে যাচ্ছে। অনলের মা, মন খারাপ করিস না মা, তোদের কটা দিন একা একাই থাকতে হবে, অষ্টমঙ্গলার পর এখান থেকে যেতে পাবি। অমিতবাবু চাকরি সূত্রে শহরে থাকেন।
নীলের বিয়ের পর কয়েক মাস হলো সপরিবারে উনি এখন শহরে থাকেন। অনল, কিন্তু মা আমার স্কুল, টিউশন। অনল 2 মাস হলো একটা প্রাইভেট স্কুলে জয়েন করেছে। আর শহরে যাওয়ার পরপরই কিছু টিউশন ধরেছে। অমিত বাবু, আমি তোর স্কুল আর স্টুডেন্টদের ইনফর্ম করে দিয়েছি, নো প্রবলেম। নীরার মা, আমরাও আসি। নীরা, মা তোমরাও চলে যাচ্ছ? একটু পর মিনুও চলে গেল। সন্ধ্যা আরতি দেখিয়ে নীরা চা করে নিয়ে দুজনে ছাদে গেল। চা খেতে খেতে অনল, কিরে নীরা, কি করবি ভেবেছিস? কেন তোর সাথে সংসার করব? আমি তোকে খাওয়াতে পারবো না। দাঁড়া, কাকু কাকিমাকে বলছি। অনল বসেছে, খাওয়াতে পারবো না। নীরার চুলের বিলুনি টেনে দিয়ে যা বলবে। এরপর এক ছুটে নিজের রুমে। নীরা একা একা ছাদে সাদিরোরে ভাবছে, সত্যি এখন কি করর আমরা? অনল মুখে যতই বলুক আমরা মানিয়ে নিতে পারবো, কিন্তু এর লিভ পাঁচতনকে নিয়ে নিশ্চয়ই এর অনেক স্বপ্ন আছে যেগুলো আমি কোন দিনই ফালফাইল করতে পারবো না। অন্যদিকে অনল রুমে এসে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ পর অনলের খেয়াল হলো, নীরা তো নিচে নামেনি। আমার ব্যবহারে কি কষ্ট পেল নীরা? কিন্তু আমি তো মজা করছিলাম। 7-5 ভেবে অনল ছাদে গিয়ে নীরাকে দেখতে পেল না। অনল ছাদ থেকে নেমে ড্রয়িং রুমে এল, কিন্তু সেখানেও নীরা নেই। এখন অনল চিন্তায় পড়ে গেল। এমন সময় কিচেন থেকে খুটখাট শব্দ পেল। কিচেনে ঢুকে দেখল নীরা রাতের খাওয়ার তৈরিতে ব্যস্ত। অনল নীরাকে দেখল একদম বউ বউ লাগছে। হাতের গহনা কিছুটা উপরে তুলে, শাড়িটা কোমরে বেঁধে, চুলগুলো ক্লিপ দিয়ে মাথার মধ্যে আটকে দিয়ে একটা ছুরি দিয়ে কি যেন কাটছে। অনল নীরাকে এক দৃষ্টিতে দেখছে। ওর মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত, নীরাকে যদি সারা জীবন এইভাবেই দেখতে থাকতাম। এই অমল, ওইভাবে কি দেখছিস? অনল বাস্তবে ফিরে এল। তোকে দেখছি। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, মানে তুই কি করছিস তাই দেখার চেষ্টা করছি। মনে মনে আমি কি নীরার প্রেমে পড়ে যাচ্ছি? নীরা, আমি তো রাতের খাওয়ার তৈরি করছি। তুই এখানে কি করছিস? আমি তোকে ছাদে দেখতে না পেয়ে এখানে এলাম। তা কি বানাচ্ছিস? রুটি আর সবজি। একটা হেল্প করবি কি? আদলে ভান দিকের হাতে চাপ দিয়ে কাজ করলে ডান দিকের পিঠটা খুব যন্ত্রণা হচ্ছে। তাই আটাটা যদি মেখে দিতিসা। কেন রে, পড়ে গিয়ে পিঠেও ব্যথা লেগেছে নাকি? অস্থিরভাবে আগে কেন বলিসনি? যদি বাড়াবাড়ি কিছু হয়। খাড়াতা কিছু হবে না, আপাতত পারলে আটাটা মেখে আমায় হেল্প কর। আদল আটা মেখে কাটটাও করে নিল। অন্যদিকে নিয়া তরকারি বানিয়ে নিল। এরপর নীরা বলল, দেখো না সকাল থেকে এক ড্রেসে আছি, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। ফ্রেশ হতে গিয়ে ডান দিকের পিঠটা হাত দিয়ে বুঝল অনেকটা কেটে গেছে। পাশে রক্ত জমাট বেঁধেছে, তাই এত ব্যথা করছিল। লাল ব্লাউজ পরে ছিল বলে কেউ রক্তের দাগ বুঝতে পারেনি। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়ে নীরা পড়ল বিপদে। কারণ ওর কাছে এই মুহূর্তে একটাও নাইট ড্রেস নেই। এখন ওকে শাড়ি পরতে হবে, কিন্তু পরবে কিভাবে? ওর পিঠের যা অবস্থা, ও তো ব্লাউজ পরতেই পারবে না। বলে না, শরীরের কাটা জায়গা যতক্ষণ না দেখছো তেমন ব্যথা হবে না, কিন্তু যেই দেখেছো ব্যথা দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, 7-5 ভেবে নীরা একটা উপায় বের করল। অন্তর্বাসের উপর শাড়ি পরে, শাড়ির আঁচল দিয়ে গা ঢেকে, চুল বেঁধে নিচে এল। অনল ফোনে গেম খেলছিল। নীরাকে দেখে বলল, রাত প্রায় 10টা বাজে, চল ডিনার করে নিই। নীরা দুটো প্লেটে খাওয়ার নিয়ে টেবিলে এল। দুজনে খেতে আরম্ভ করল। নীরা ডান হাত মুখে তুলতেই পারছে না, এতে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। অনলকে বলতেও পারছে না, কারণ তাহলে অনল ওই জায়গাটা দেখতে চাইবে। কিন্তু বুঝতেই পারছেন নীরার পক্ষে সম্ভব নয় অনলকে ওই জায়গা দেখানো। কারণ আমরা জানি সামাজিকভাবে ওরা বিবাহিত হলেও ওদের সম্পর্ক আর 5টা বন্ধুর মতোই। তাই নীরা বলল, ও খাবে না, ওর খিদে নেই। খাবি না মানে? তাড়াতাড়ি খেয়ে নে, তোর রাতে ওষুধ আছে। আর ওটা ঘুমের ওষুধ, খাওয়ার না খেলে খাওয়া যাবে না। ঘুমটা তোর প্রয়োজন, মাথার কাটাটা তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য। আমি খাব না, আমার ঘুম পাচ্ছে। এই তুই বাচ্চা নাকি, ঘুম পাচ্ছে বলে খাবি না? খাবলা বললাম তো। অনল আর কিছু না বলে খাবার দিয়ে নীরার মুখের কাছে নিয়ে বলল, হা কর বলছি, খেয়ে নে। নীরা মুখ না খুলে চুপচাপ বসে রইল। নীরা, দেখ আমার কিন্তু রাগ লাগছে, মুখ খোল, তাড়াতাড়ি খেয়ে নে। দেখ বাড়িতে কেউ নেই, তোর বাড়াবাড়ি হলে আমি একা সামলাতে পারবো না। দিয়া সোলে অন্যদের চোখ রাগে লাল হয়ে গেছে, তাই কিছু না বলে হা করল। অনল ধীরে ধীরে পুরো খাবার নীরাকে খাওয়াল আর নিজেও খেয়ে নিল। নীরা রুমে গিয়ে, কোথায় শোর? অনল, কেন খাটে শুবি? নীরা, আর তুই? অনল, কেন আমিও শো? কেন মনে নেই কাল তুই একদিকে, আমি একদিকে শুয়েছিলাম? ও, হ, তোর মনে থাকবে কি করে, কাল তো তুই নিজের মধ্যে ছিলিস না।
আর দেখ রাত হয়েছে, বিরক্ত করিস না। তোর কোন ভয় নেই, তুই আমায় ভরসা করতে পারিস। আর ভরসা না করলেও কিছু এসে যায় না, তোকে আমাকে সারা জীবন একসাথে থাকতে হবে। আর আমার পক্ষে সারা জীবন সোফায় শুয়ে কাটানো সম্ভব নয়। আর তোকেও শুতে দেব না, তোর কষ্ট হবে। তাই বাজে বকে নে, ওষুধটা খা আর চুপচাপ ঘুমা। অনল খাটের একদিকে শুয়ে গুড নাইট বলে লাইট অফ করে নাইট বাল্ব জ্বালিয়ে শুয়ে পড়ল। নীরাও খাটের অন দিকে শুয়ে পড়ল। মাঝরাতে অনল বাইরে উঠে দেখল নীরার কাপড় সরে গেছে, নীরার পিঠে কাটা জায়গাটা দেখা যাচ্ছে। অনল কাটা জায়গাটা দেখে আঁতকে উঠল। এখন অনল বুঝতে পারল নীরার না খেতে চাওয়ার কারণ, নীরার হাত মুখে তুলতে অসুবিধা হচ্ছিল। অনল লাইট অন করে ফার্স্ট টাইড বস খুঁজতে লাগলো। এর মধ্যে নীরার ঘুম ভেঙে গেছে। নীরা উঠে বসে নিজেকে গুছিয়ে নিল। নীরা, এই অনল কি করছিস লাইট অন করে এত রাতে? অনল নীরার দিকে তাকিয়ে কোন উত্তর না দিয়ে বক্সটা খুঁজতে লাগলো। কিছু সময় বাদে বক্সটা নিয়ে নীরার কাছে এসে বলল, পিঠটা থেকে শাড়িটা সরা। নীরা, অবাক হয়ে অনলের দিকে তাকিয়ে। অনল, কিরে শুনতে পাচ্ছিস না কি বলছি? নীরা, মনে মনে। কি চাইছে অনল? বেশ ভয় পেয়ে গেল নীরা। এবার অনল নীরার কাছে গিয়ে নীরার আঁচল সরিয়ে পিঠের কাটা জায়গাটা বের করতে গেল। নীরা এক ঝটকায় অনলকে সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। অনল, রেগে গিয়ে স্টুপি ভাড়া, আই সাইড স্টুপি। নীরা কাঁদো কাঁদো হয়ে, কেন এরকম করছিস? অনল, যদি তুই আমায় বন্ধু ভাবিস, আমায় বিশ্বাস করিস, তাহলে এখানে চুপচাপ বস। এই বলে নীরাকে বিছানায় বসিয়ে ফার্স্ট টাইড বস থেকে ডেটল, সিয়ত্তন, বান্ডেজে বের করল। নীরা এখন বুঝতে পারল, অনল ওর কাটা জায়গাটা দেখে ফেলেছে। মনে মনে কিন্তু অনল কি ওর ওই জায়গাটা ফার্স্ট টাইড করবে? নীরা, তুই এসব কেন বের করছিস অনল? অনল, তোকে চুপচাপ বসতে বলেছি, বসো। নীরা, কিন্তু। অনল রাগী রাগী লুক নিয়ে নীরার দিকে তাকালো। নীরা, আমি বলছিলাম কিকা কাল ডতরকে। আলী কিছু বলার সুযোগ না দিয়ে শাড়িটা পিঠের কাছ থেকে সরিয়ে কাটা জায়গা ডেটল দিয়ে পরিষ্কার করছে। নীরা আভামরা হাত দিয়ে অনলের বা কাঁধের কাছটা খামচে ধরেছে। নীরার চোখ দিয়ে ব্যথায় জল পড়ছে, কিন্তু মুখে কোন আওয়াজ করছে না। বীরা হামাজে করার প্রাণলের কাঁধে ব্যাখ্যা হচ্ছে, কারণ নীরার নোকে অনল ওই জায়গাটা কেটে যাচ্ছে। কিন্তু এই অনল এই ব্যাখ্যা সহ্য করেই নীরার পিঠে ব্যান্ডেজ করে দিল। কারণ অনল বুঝতে পারছে নীরার অস্বস্তি হচ্ছে, আর ওর নিজেরও তাই। এই অনল নিজের ব্যথাকে পাত্তা না দিয়ে নীরার ব্যান্ডেজ কমপ্লিট করল। অনল, নীরা হয়ে গেছে, এবার ছাড়। মিয়া ইভ্যত জোর করে তাড়াতাড়ি অনলের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে নিজের পিঠ কাপড়ে ঢেকে নিল। এই ঘটনার পর নীরার খুব অস্বস্তি হচ্ছিল অনলের দিকে তাকাতে, অনলের সাথে কথা বলতে। অনলেরও তাই, কারণ অনল এই প্রথম কোন মেয়ে, তাও আবার ছোটবেলার বান্ধবী নীরার এত কাছে এল। নিজে থেকে নীরার পিঠের কাপড় সরিয়েছে, পিঠ স্পর্শ করেছে। অনলের প্রথম থেকেই অস্বস্তি হচ্ছিল, কিন্তু অনল নীরাকে বুঝতে দেয়নি। অনল নিজের আর নীরার এই অস্বস্তি কাটানোর জন্য, পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য বলে ওঠল, হে মা কালী, তুমি আমার গলায় এমন একটা রাক্ষসে মেয়ে ঝোলালে যে, তার নখ এত বড় আমার কাঁধটাকে ফালা ফালা করে দিল। এরপর নীরা দেখল অনলের কাঁধটা ফাড়া গেছে, হালকা রক্ত আসছে। এবার নীরা অস্থিরভাবে বলল, আই এম ভেজ সরাই অনল, আমি আসলে। থাক আর বকবক করতে হবে না, এবার ঘুমা, আমি ওষুধ লাগিয়ে নিচ্ছি। নীরা সকালে উঠে স্নান সেরে পুজো করে রান্নাঘরে গেল। রান্নাঘরে অনল চা বানাচ্ছে। নীরা, অনল কখন উঠলি? স্নান তো হয়ে গেছে দেখছি। তা চা খাবি তো একটু অপেক্ষা করতে পারনিলা? আমি তো এখনই আসলাম চা বানাবো বলে। অনল, এই তুই এত বকতে করে থেকে ধরলি? আমাদের ব্যাচের সবচেয়ে কম কথা তুই বলতিস, তবে কোন কারণে রেগে গেলে? একেবারে রণচণ্ডী। যাক গে, নে ধর চা খা। নীরা, কাকু কাকিমাকে ফোন করেছিস? ওনারা তো সেই পৌঁছে একটা কল করেছিল, তারপর তো আর কথা হয়নি। অনল, না, এই তো উঠলাম, চা খেয়ে করছি। কথা শেষ হতে না হতেই ফোন বেজে উঠল। হ্যালো, মা, কি করছো, কেমন আছো? ওপারে ভালো আছি বোরা, ভালতো। নীরার শরীর ঠিক আছে? মাথায় যন্ত্রণা হচ্ছে না তো? যা, আমরা আলা আছি। নীরাও ঠিক আছে। মাও নীরার সাথে কথা বল। হ্যাঁ, কাকিমা বল, ভালো আছো? কাকু ভালো আছে। ওপারে, আমরা ভালো আছি। কিন্তু কাকু কাকিমা কিরে? মা বাবা বল। সরিগো, আর হবে না। ওপারে, এই এখন রাখছি, পরে কথা বলবো, তোর বাবা অফিসে বের হবে, তারা দিচ্ছে। রাখছি কেমন? উ উ নীরা, জল খাবারে কি খাবি?
অমল, এই তুই কিছু করবি না, তোর পিঠে টান পড়বে। যা করার আমি করব। নীরা, কিন্তু। অনল, কোন কিন্তু নয়। আমি দেখে নিয়েছি ফ্রিজে কলা, মিষ্টি আর দই আছে। জলখাবারে দই চিড়ে খেয়ে নেব। দুপুরে খিচুড়ি, ডিম ভাজা আর রাতের টাপরে ভাবব। একটু পরে অনল দই চিড়ে মেখে নিয়ে এল। নীরা, মনে মনে, আমার তো দই চিড়ে খেতে ইচ্ছে করে না। অনল, নীরা কি ভাবছিস এই নে খাওয়া শুরু কর। নীরা দই চিড়ে নিয়ে নাড়াচাড়া করছে। অনল, কি রে খা। নীরা, অনল্লা, বলতে চেয়েছিল আসলে। অনল এক চামচ নিয়ে নীরার মুখে ঢুকিয়া দিল। নীরা, মুখের জাওয়ারাটা শেষ করে রাহ দারুণ হয়েছে তো, কি করে মাখলি। অমল, ৩, বুঝেছি আপনি এই চিতে পছন্দ করেন না। তাই নিয়ে নাড়াচাড়া করছিলেন, তা সেটা আগে বললেই হতো, অন্য কিছু বানাতাম। নীরা, তা ঠিক আমি দই চিড়ে পছন্দ করি না। কিন্তু এটা বেশ ভালো হয়েছে। অনল, হা হা হা, কিরে মন রাখার জন্য বলছিস। নিও, দূর তোর সাথে কথা বাড়িয়ে কাজ নেই। খাওয়ারটা তো শেষ করি। এত টেস্টি খাওয়ারটা আমি মিস করতে চাইতা। সন্ধেবেলা, ফ্রেশ হয়ে, সন্ধ্যারতি দেখিয়ে নীরা ড্রয়িং রুমে এল। অনল রাতের জন্য খাওয়ার বানিয়ে নীরাকে বলল, নীরা তুই একটু কফি বানা, আমি ফ্রেশ হয়ে আসছি। নীরা কফি বানিয়ে উপরে উঠবে এমন সময় কলিং বেলের আওয়াজ। নীরা কফি দুটো টেবিলে রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে ভয় পেয়ে এক পা করে পিছিয়ে অনলের বুকে ধাক্কা খেল। নীরা অনলকে ভয় পেয়ে জড়িয়ে ধরল। অনল, রেগে গিয়ে, তুই এখানে কেন? বেরিয়ে যা এখান থেকে, না হলে আমি আশপাশের লোকজন ডাকব। দরজা লক করে, ডাক। কিন্তু আমি খুব ভালো করে জানি তুই এটা করতে পারবি না। কারণ তাহলে যে এই বাড়ি আর স্পেশালি তোর নীরা। সরি সরি, আমার নীরার সম্মান নষ্ট হবে। অনল, দেখ অনিশ, আমাকে সম্মান দেখাস না। তোর এতদিনে বোঝা উচিত অনল রায় এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে এত গুরুত্ব দেয় না। অনিশ, তাহলে বিয়েটা করলি কেন? অনল, তোর মতো আমরা শুধু নিজেদের কথা ভাবি না তাই। আমাদের বাবা মা যখন খুশি তখন আমরাও খুশি। আর তাছাড়া বিয়ে তো একদিন করতেই হতো, সেটা না হয় একটু আগে হলো। বাদ দে এখান থেকে বের হ। অনিশ, বের হব বলে তো অসিনি। দেখ নীরা, আমি সেদিন কি করে ফেলেছি নেশার ঘোরে, তুই আমায় ক্ষমা করে দে। দেখ আমি তোকে সত্যিই ভালোবাসি। আমি জানি তোদের কাছে এই বিয়েটার কোনো মানে নেই। তাই প্লিজই অনলোকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে কর। ধমকের সুরে, এতে আমরা সবাই ভালো থাকব। আমি ভালো থাকলেই সবাই শান্তি পাবি। রোজ রোজ এই ঝামেলা তোদের সহ্য করতে হবে না। না হলে আমি তোদের শান্তিতে থাকতে দেব না। নীরা, নিজের ভয়কে কাটিয়ে, তুই এতটুকুও ভালোবাসার মানে বুঝিস? ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য সব কষ্ট মুখ বুজে সহ্য করা। আর তুই কি করছিস? এটা তোর জেদ ছাড়া আর কিছু নয়। আমাকে পাওয়ার একটা জেদ, অন্য কিচ্ছু না। একটা সত্যি কথা বলবি অনিশ, এত সুন্দরী মেয়ে থাকতে তুই আমার পেছনে পড়লি কেন? অনিশ, হা হা হা, ওমা, এই মাত্র ভালোবাসার এত বড় সমঞ্জা দিলি আর এটা জানিস না ভালোবাসা রূপ দেখে হয় না, এমনি এমনি হয়ে যায়। অনল, এত কথার কোন প্রয়োজন নেই, তুই এখান থেকে দূর হ। অনিশ, এই এত তর্পাস না তো। নীরার সিথিতে সিঁদুর দিয়েছিস বলে কি নীরা তোর বউ হয়ে গেল? নীরার সাথে তোর আদৌ স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক? নীরা, দেখ অনিশ, তোকে তোর ভাষাতেই উত্তর দিই। আমরা আজ 5 দিন হলো এক বাড়িতে, এক ঘরে, এক বিছানায় দুজন একাকী সারা দিন রাত থাকছি। তোর কি মনে হয় না আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও আরো বেশি কিছু আছে? আর দুটো ছেলে মেয়ে একসাথে এতদিন থাকার পর নিজেদের ঠিক রাখতে পারে? হ্যাঁ, অজরা এখন আর 5টা সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মতোই জীবনযাপন করছি। অনল, তুই যাবি? না, আমি লোকজনদের ডাকব। প্রনাস, আমি এখন যাচ্ছি, তবে মনে রাখিস আমি তোদের সুখে থাকতে দেব না। নীরা, অনিশ চলে যাওয়ার পর মাটিতে বসে কাঁদতে লাগল। অনল, নীরার সামনে বলে, নীরার 2 গালে হাত দিয়ে মুখটা তুলে। নীরা, কাঁদিস না, ওই বাজে ছেলেটার জন্য তুই নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? নীরা, অনলকে জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে লাগল। অনল নীরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনলের চোখ থেকেও জল পড়ছে নিঃশব্দে কায়ম্পেও অনল নিজেও জানে না নীরাকে কাঁদতে দেখলে ওরও কেন চোখে জল আসে। অনল, নীরা প্লিজই চুপ কর। অনিশের কথা শুনে নিশ্চয় বুঝেছিল ও তো তাড়াতাড়ি হার মানবে না। আমাদের এখন ফাইট করতে হবে। আমার কিন্তু অনিশের ব্যবহার বেশ সন্দেহজনক লাগছে। নীরা অবাক হয়ে মানে, অনল, ভেবে দেখ অনিশ তোকে যদি সত্যি ভালোবাসতো এতদিন বলল না কেন? অনিশ নিশ্চয় জানে তোর নানা জায়গায় সম্বন্ধ হচ্ছে। আর একটা কথা ভেবে দেখো, তোকে আমার নাম করে ছাদে ডেকেছে,
আর ওই চিলেকোঠার অন্ধকার ঘরে নিজের পরিচয় গোপন করে তোর সাথে। আমি এটা বলছি কারণ তুই বলেছিস তুই ওকে আমি ভেবে অনল নামে ডেকেছিস। কিন্তু তুই লক্ষ্য করেছিস ও কোন কথা মুখে বলেনি। আমার যতদূর মনে হচ্ছে ও তোর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে। নীরা, কিন্তু কেন? অনল, সেটা তো জানি না, তবে এই রহস্যের সমাধান আমাদেরই করতে হবে। তাই বলছি ভয় না পেয়ে নিজেকে শক্ত কর। দেখ আমি যতদূর অনিশকে চিনি ও টাকা পেলে যেকোনো কাজ করতে পারে। নীরা, তুই কি বলতে চাইছিস ও কারো কাছ থেকে টাকা নিয়ে এই কাজগুলো করছে? কিন্তু কেন? তোর কথা শুনে আমার সব গুলিয়ে যাচ্ছে। বালা, এসো নালে চলবে না। এখন থেকে অনিশকে সামনে দেখলে শুধু এমন আচরণ করবি যেন আমরা খুব এই চাক সিওপ্লার। বামাল, চল খেতে দিবি, খুব খিদে পেয়েছে। দূর, এই অনিষ্টার জন্য আমরা একটু ভালো সময় কাটাতে পারছি না। কার আমাদের প্রায় আটনার পর শেখা হলো, কিন্তু এই সব ঘটনার মধ্যে কেউ কাউকে কুশল বিনিময়টুকু করতে পারলামও না। গল্প করা তো দূরে থাক। নীরা, জোর করে মুখে একটু হাসি এনে, চল তোকে খেতে দিই। অনল, তোকে মানে? তুই খাবি না? নীরা, না রে, খেতে ইচ্ছে করছে না। অনল, এসব বাদ দে, খেলে একসাথে খাবো, নয়তো আমিও খাব না। তাছাড়া খেয়ে নে, রাতে আজ ঘুমাচ্ছি না। নীরা, কেন? অনিশের কি প্ল্যান তা ব্যোমকেশের মতো খুঁজে বের করবি? অনল, বাহ, এই তো নিজ স্বভাবে ফিরেছেন ম্যাডাম। আমি তো ভাবলাম আমার কথা শুনে অন্যভাবে নিয়ে আবার ভয় পেয়ে কি না কি বলবি। নীরা, এটুকু বিশ্বাস তোর উপর আমার আছে, না হলে এক রুম শেয়ার করি বাড়ি যখন ফাঁকা তখনও। অনল, বাব্বা, ম্যাডামের মুখে বেশ কথা ফুটেছে। চল আর না বকে খেতে দিবি, চল। এরপর দুজনে খাওয়া দাওয়া সেরে রুমে গেল। মজা করতে করতে অনল, কি রে নীরা, কেমন আছিস? ভাল তো। অনেক দিন পর দেখা। নীরা, কি প্রশ্ন করলি ভাই? ভালো না থাকলে কি তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি? অনল, ভুল বললি, ওটা ভাই না বর হবে, আর দাঁড়িয়ে না বসে হবে। দুজনেই হো হো করে হেসে উঠল। নীরা, ওয়া, কতদিন পর মন খুলে হাসতে পেরে বেশ ফ্রেশ লাগছে। আজ আমরা প্রমিস করি, আমরা দুই বন্ধু সারা জীবন এভাবে হাসব, আমাদের পরিবারকে ভাল রাখব, আর সুখে দুঃখে বিপদে সবসময় একসাথে লড়ব। নীরা, অনলের হাড়ে হাত রেখে, কথা দিলাম সব সময় তোর পাশে থাকব। কিছুক্ষণ পর, সরি অনল। এই তো বেশ ছিলি, আবার সরি বললি কেন? তোদের মেয়েদেরকে বোঝা সত্যই অসাধ্য। নীরা, না আসলে পরশু রাতে কিছুক্ষণের জন্য হলেও তোর সম্বন্ধে কত বাজে বিশ্বাস আমার মনে তৈরি হচ্ছিল। অনল, প্লিজি বাসদে ওসব কথা, ওগুলো যত ভাববি তত কষ্ট পাবি। আজ রাতটা শুধু আমরা নিজেদের নিয়ে কথা বলবো। দেখ, আমরা পরস্পর বন্ধু হলেও কেউ কারোর ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা তেমনভাবে জানি না, আজ সেগুলো জেনে নিই। নীরা, দেখ অনল, আমি একটা সাধারণ মেয়ে। পড়াশোনা ছাড়া আমি গল্প বই পড়তে ভালোবাসি, নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি, আমার পরিবারকে সবসময় খুশি দেখতে চাই, আর আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া বা লক্ষ্য বলতে পারিস আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে আমাদের দেশের অনাথ বাচ্চাদের পাশে থেকে একটু হলেও তাদের কষ্টকে নিজের মধ্যে নিয়ে আমার সুখের অনেকটা এভাগ ওদের দেওয়া। অনল, এই জন্য তুই সবার থেকে অনেক আলাদা। নীরা, আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকজন জানে তোর চিন্তা ভাবনা সবার থেকে অন্যরকম, কিন্তু তোর যে এতবার মন আছে তা হয়তো কেউ জানে না। মনে আমি সত্যই লাকি নীরা, তোকে আমার জীবনে পেয়েছি। তোর প্রতি আমার ভালো লাগা না ভালোবাসা জানি না ক্রমশ বেড়েই চলেছে। তোকে আমি কোন মূল্যে হারাতে চাই না। নীরা, অনল, এই অনল, কোথায় হারিয়ে গেলি? এবার তোর কথা বল। অনল, আজ আমার কথা থাক, অন্যদিন বলবো। আজ শুধু আমি তোকে জানি, তুই না হয় অন্যদিন আমায় জানবি। অনেক রাত হলো, ঘুমা, গুড নাইট। নীরা, ওকে, গুড নাইট। কয়েকটা দিন নীরা অনল নিজেদের নিয়ে বেশ ভালোই আছে। দুজন দুজনের সম্পর্কে অনেক কিছু জেনেছে। আজ ওদের অষ্টমঙ্গলা সম্পূর্ণ হলো। ওরা ওই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে এসেছে। কাল ওরা শহরে চলে যাবে। আজ নীরাদের বাড়িতে নিয়মানুযায়ী থাকছত হচ্ছে, সকালে এখান থেকেই শহরে রওনা হবে। নীরা এখন একটু একটু ফিল করছে ওকে একেবারে অন্যের বাড়ি মানে শ্বশুরবাড়ি চলে যেতে হবে সারা জীবনের জন্য বাবা মাকে ছেড়ে। নীরার খুব কষ্ট হচ্ছে, ও বাবা মার কাছে আছে, সমানে কেঁদেই চলেছে। অনল, নীরার কষ্ট কমানোর জন্য মজা করে বলছে, কাকু সরি বাবা, আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে কষ্ট করে জল তুলতে হয় না, না মানে জলের দরকার হলেই তোমরা নীরার চোখের সামনে বালতি ধর আর তা ভর্তি হয়ে যায়। আমি টাইম দেখেছি, তুই ঘন্টাখানেক হলো একইভাবে গঙ্গা যমুনা বের করে যাচ্ছিস।
এই কোথায় রাখিসরে এত জল? নীরা অনিলের কথায় রেগে গিয়ে, ভালো তো এরপর থেকে তোর বাড়ির লোকজনের এই একই সুবিধা হবে। অনল, বাব্বা কি ট্যালেন্টরে তোর এইমাত্র চোখে জল ছিল আর এত তাড়াতাড়ি আগুন কোথা থেকে আনলি? নীরা কিছু না বলে রেগে ঘর থেকে চলে গেল। রাতে নীরা খেতে এল না। নিলয় বাবু ওনার স্ত্রী রাত্রি মানে নীরার বাবা ও মা কষ্ট পাচ্ছে বুঝে আমায় দুজনের খাবার প্লেটে দাও আর তোমরাও খেয়ে নাও, নিশ্চিন্ত থেকো, নীরা ঠিক খেয়ে নেবে। অনল বলল। অনল খাবার নিয়ে উপরে যেতে নীরার বাবা বলছে আমাদের মেয়ে খুব ভালো থাকবে, দেখ অনল ওর কত কেয়ার করে। অনল রুমে ঢুকে টেবিলে খাবার রেখে, নীরা খাবি আয়, আমার খুব খিদে পেয়েছে। নীরা, তা তুই খা, কে বারণ করেছে? অনল, তুই আমার উপর রাগ করে খাবি না আর আমি খেয়ে নেব। তুই আমার কথাটা আগে বোঝ, তারপর রাগ করবি। আমি তোকে তখন ওভাবে বললাম কারণ তুই যত কাঁদবি বাবা মা তত কষ্ট পাবে, তাই তোর কান্না বন্ধ করার জন্য তোকে খেপালাম। আবার এখন বোকার মতো এটা বলে ফেলিস না যে ওখানে সবাই কাঁদছিল তো শুধু তোকেই কেন ওভাবে বললাম। তোর এই প্রশ্ন করার আগেই আমি উত্তর দিচ্ছি। ওখানে তুই আমার একমাত্র বন্ধু ছিলি, অন্য কেউ না, তাই তোকে আমি যা ইচ্ছে বলে খেপাতে পারি। নীরা অনলের কথা শুনে হেসে ফেলল। তারপর খেতে এল। আদল, দাঁড়া, তাওয়ারে একদম হাত দিবি না। কখন থেকে কান্নাকাটি করছিস, হাত একদম অপরিষ্কার। টিটরা, স্নাহলে রাব রিজ করে। আমি তোর মতো গ্রামজে খেতে পারি না। আসলে নীরা বড়লোকের আদুরে মেয়ে হলেও অবসাদকালের সাথে মিশকে ভালোবাসে, তাই ওর স্বভাবগুলো ওদের মতো। নীরা সাধারণদের সাথে মেশে, শুধু তাই নয়, ভাদর লাইফ স্টাইলও মেনটেন করে, যাতে কেউ কখনো ওর ব্যবহারে কষ্ট না পায়। অনল, বেশ তো আমি খাইয়ে দিচ্ছি। এই বলে অনল এক চামচ নীরাকে খাওয়ায় আর এক চামচ নিজে খায়। এইভাবে দুজনে খাওয়ার শেষ করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘুমিয়ে পড়ল, কারণ সারা দিন নানা জায়গায় ঘোরাঘুরি করে দুজনেই ক্লান্ত ছিল। সকালে অনলের আগে ঘুম ভাঙল। দেখল নীরা ওর কোলের কাছে গুটিসুটি হয়ে শুয়ে আছে পুরো বাচ্চাদের মতো। নীরাকে খুব সুন্দর লাগছে। অনল উঠে স্নানে গেল। স্নান সেরে অনল দেখল নীরা বিছানায় নেই। অনল রেডি হয়ে নিচে নেমে দেখল নীরা রেডি হয়ে গেছে, আর পাড়ার বাচ্চাগুলোকে চকলেট মিষ্টি দিয়ে বাই বলছে। বেশ কিছু সময় পর নীরা অনল শহরে পৌঁছে গেল। অনলের এবাড়িতেও দুজনকে বরণ করে ঘরে তুলল। ঘরে ঢুকতে অনলের মা বলল অনল তোর সাথে কয়েকজন দেখা করতে এসেছে। অনল রুমে ঢুকে, তোরা কেমন আছিস সব, অনেকদিন পর দেখা হলো। মিঠাই, সবুজ, রানা, নিশা, লিমা করির, শিবু এরা সবাই অনলের কলেজের বন্ধু। সবুজ, বাহ ব্র, আমাদের কাউকে না জানিয়েই বিয়েটা সেরে নিলি। তা বৌদি কই দেখছি না তো। অনল, তা তোরা কি করে জানলি আমার বিয়ের কথা? মিঠাই, আমার টি বান্ধবী মিনু ছবি পোস্ট করেছিল তোদের রিসেপশনের ছবি। নীরা মিষ্টি জল নিয়ে রুমে ঢুকলো। মিঠাই, বা বৌদি তুমি তো বেশ কাজের, এই তো এতটা জার্নি করে এলে আর এসেই আমাদের জন্য। নীরা মিঠাইকে থামিয়ে, আরে না না মা, সব রেডি করে দিল, আমি তো শুধু নিয়ে এলাম। অনল, আয় নীরা আলাপ করিয়ে দিই। আলাপ পর্ব শেষে। নিশা, কিরে অনল, ডুবে ডুবে ভালো খাচ্ছিলিস, জানতাম না তো। অনাদ, মানে করির বৌদিকে যখন তুই বলছিস নিশ্চয় পূর্ব পরিচিত, আর তার মানে লাভ ম্যারেজ। অনল, কথা ঘুরিয়ে তা তোদের খবর কি? কি করছিস সব এখন? সবাই নীরা অনলকে মাঝে বসিয়ে নানান গল্প করতে লাগলো। মাঝে মাঝে হাসতে হাসতে এমন ভাবে ঠেলাঠেলি করতে লাগলো অনল নীরা মাঝে মাঝে একে অপরের গায়ে পড়ে যাচ্ছে। দুজনের খুব অস্বস্তি হচ্ছিল। একবার তো অনলের ঠোঁট নীরার গাল ছুঁয়ে গেল। নীরা এই ঘটনার পর একটু আসছি বলে উঠে গেল। অনল, আমি ফ্রেশ হয়ে নিই বলে উঠে গেল। নীরা অনল দুজনেই রান্নাতে মাকে হেল্প করলো, কিন্তু কেউ কারোর সাথে কথাও বলল না আর তাকালো না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল। মা, এবার তোরা একটু বিশ্রাম নিগে। নীরা রুমে যেতে চাইছে না ভাই, এখনো তো অনেক কাজ বাকি। তুমি তো একাই সব করছো, আমি একটুখানি হেল্প করি না? মা, অনেক পাকামো হয়েছে এখন। রুমে যেতে বলেছি, রুমে যাবে। তুমি তোমার বরের বন্ধুবান্ধবদের চেনো না, ওরা মাঝে মাঝেই এইভাবে চলে আসে, তাই এসব আমার অভ্যেস আছে। নীরা বাধ্য হয়ে রুমের দিকে গেল। রুমে অনল আছে। নীরার রুমে যেতে বেশ অস্বস্তি হচ্ছে। নীরা ভাবছে এক অনিশ বন্ধুরূপী শত্রু, যার জন্য প্রথম রাতে আমাদের এক রুমে যেতে বা থাকতে আমাদের এতটুকু অসুবিধা হয়নি। আর এই সব বন্ধু এদাসের জন্য আজ আমার এই অবস্থা। নীরা রুমে ঢুকে দেখলো অনল উল্টো দিকে মুখ করে শুয়ে ঘুমিয়ে আছে। নীরা ভাবলো ভালোই হয়েছে আমিও এদিকটায় শুয়ে একটু ঘুমিয়ে নিই। আসলে আমল ঘুমায়নি,
ঘুমের ভান করছিল নীরার মুখোমুখি না হওয়ার জন্য। অনল ভাবছে পরিস্থিতিটা কিভাবে নরমাল করা যায়। নীরা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর অনল রুমে এসে, এ কুম্ভকর্ণের বন ঘুম ভাঙল। নীলা রেগে দিও যাই কি বললি তুই আমাকে, দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি এই বলে অনলের পিছনে ছুটল। অনল মায়ের পিছনে গিয়ে মা কুম্ভকর্ণের বোন আমায় মেরে ফেলল। নীরা, মা তুমি ওকে আগলাবে না, ও আমায় কি বলছে শুনতে পাচ্ছ তো? মা, অনল তুই তোর বাজে কথা থামাবি। নীরা চল আমরা মা মেয়ে একটু সামনের পার্ক থেকে ঘুরে আসি। আর অনল তোমার আজ বাইরে বেরানো বন্ধ, তোমার বাবা ফিরলে তোমার বাবার যা যা লাগবে দেবে, নীরার পেছনে লাগার এটাই তোমার শাস্তি। নীরা ভেঙচি কেটে চলে গেল। অনল, যাক বাবা পরিস্থিতি এখন স্বাভাবিক। কয়েক মাস এভাবেই সুখে শান্তিতে চলে গেল। 2 মাস পর, অনল নীরা শপিং করে ফিরছে। অনল না, ভালো আছিস, আমায় চিনতে পারছিস? নীরা, ঈশিতা তো, ভালো আছিস, কতদিন পর দেখা। ইন্ডিয়া, নীরা তুইও আছিস? আরে তোকে তো চেনাই যাচ্ছে না। ওও কি ভাগ্য আমার একসাথে 2 পুরানো বন্ধুর সাথে দেখা। তা তোদেরও কি হঠাৎ করে এই মলে দেখা হলো? নীরা তোর তো দেখছি বিয়ে হয়ে গেছে, তা তোর হাজবেন্ড এসেছে নিশ্চয় তোর সাথে, তো আলাপ করাবি চল। আলো, উদিতা তুই সামনে আর একসাথে এত প্রশ্ন করিস না, তাহলে তো নীরা কোন উত্তর দিতে পারবে না। বাই নীরা আমার ওয়াইফ। ঈশিতা, মানে, তুই আর নীরা বিয়ে করেছিস? আমি তো জাস্ট ভাবতে পারছি না। নীরা, বাদ দে তোর খবর বল, কোথায় আছিস কি করছিস? ঈশিতা, আমি এখন চণ্ডীগড়ে আছি। বাবা মা তো অনেকদিন আগেই এই শহরে শিফট করেছে। যাই হোক তোদের সাথে যখন দেখা হলো এখানেই ইনভাইট করছি। আগামী সপ্তাহে আমার বিয়ে, তোরা আসিস কিন্তু। কার্ড দিতে পারছি না বলে কিছু মনে করিস না, আসলে জানতাম না তো তোদের সাথে দেখা হবে। আর অনেকের সাথে যোগাযোগ নেই তাই বলতে পারছি না, এর জন্য মনটাও খারাপ। দেখ সময় নেই তাই বাড়িতে যেতে পারছি না, কিন্তু তোরা যদি বলিস তাহলে বাড়িতে যাব। মোট কথা তোদের কিন্তু যেতেই হবে। অনল, নিশ্চয় যাব। তোর ঠিকানাটা দে। ঈশিতা, একেবারে ম্যারেজ হলের ঠিকানা দিলাম। এই আসিরে অনেক কাজ বাকি। নীরা, টাটা। বাড়িতে ফিরে অনল, নীরা আমি ভাবছিলাম ঈশিতাকে বিয়েতে একটা বড় সারপ্রাইজ দেব। নীরা, কি রকম? অনল, ঈশিতা বলল না ওর সবাইকে বলতে পারলে ভালো হতো, কিন্তু যোগাযোগ নেই বলে বলতে পারছে না। তাই আমি ভাবছি মিনু আর আমার কলেজে যেই ফ্রেন্ডরা এসেছিল ওদের নিয়ে গিয়ে ঈশিতাকে চমকে দেব। মিনু আর তুই বাদে কলেজ লাইফে ওরাই ওর ভালো ফ্রেন্ড ছিল। নীরা তাহলে তো ঈশিতা বেশ চমকে যাবে আর খুশি হবে। কিন্তু ওদের তো ইনভাইট নেই, ওরা কি যেতে রাজি হবে? অনল, সেই দায়িত্ব আমার। ঈশিতার বিয়ের দিন, নীরা আর অনল প্ল্যান মতো আগে যাবে আর কিছুক্ষণ পর সবাই আসবে ঈশিতাকে অবাক করে দিতে। অনল নীরা ম্যারেজ হলে ঢুকতে না ঢুকতেই ওদের কয়েকজন মিলে ধরে বেঁধে ফেলল। ওরা বেশ অবাক হলো। অনিশ, কিরে অবাক হচ্ছিস অনল? অবাক হওয়ার কিছু নেই, আমি যেমন নীরাকে ভালোবাসি তেমন ঈশিতাও তোকে ভালোবাসে। তাই আমরা দুজন প্ল্যান করে তোদের ফাঁদে ফেলেছি। বলেছিলাম না তোদের ছাড়ব না। হা হা হা। অনল, ঈশিতা তোরা ভুল করছিস, ভালোবাসা জোর করে হয় না। আমি তোকে ভালোবাসি না। ঈশিতা, তো কি হয়েছে, তুই তো নীরাকেও ভালোবাসিস না, তবুও তো ওর সাথে আছিস, এখন থেকে আমার সাথে থাকবি। অনল, ঈশিতা আমাদের ছেড়ে দে, নইলে ভালো হবে না। ঈশিতা, ছাড় বলে তো এত কিছু করিনি। তোর এমন অবস্থা করব যাতে তুই আমায় বিয়ে করতে বাধ্য হস। অনিশ যা শরবত দুটো দুজনকে খাইয়ে দে। অনল নীরা, কিছুতেই খাবে না, কয়েকজন মিলে জোর করে খাওয়ালো। শরবত খাওয়ার পর দুজনের মাথা ঝিমঝিম করছে, দুজনের চোখের সামনে সব অস্পষ্ট হয়ে আসছে। বাস সব অন্ধকার। ঘণ্টাখানেক পর, অনল চোখ খুলে দেখে রানা, মিঠাই, নিশা ওর মাথার সামনে বসে আছে। বেয়ারা এখানে, নীরা কোথায়? ও ঠিক আছে তো? রাজ্য, নিতার খোঁজ চলছে, অনিশ ঈশিতাকে পুলিশ নিয়ে গেছে। নীরা কোথায় জানার চেষ্টা করছে। ভালো, আমাকে নীরার কাছে যেতেই হবে। উঠে যত গিয়ে পড়ে যাচ্ছিল। রানা ধরে নিয়ে একটু শান্ত হও, তুই এখন বেশ দুর্বল। অদল শান্ত হয়ে, কিন্তু দিয়াই অনলোকে থামিয়ে বলতে এক করলো আমরা ফল ঢুকতে গিয়ে দেখি তোদের এখানে বেঁধে রেখেছে। তাই আমরা আড়াল থেকে ব্যাপারটা দেখতে থাকি আর ভিডিও করি। ওদের হাতে বন্দুক থাকায় আমরা কিছু করতে পারিনি। নীরাকে অনিশ নিয়ে যাওয়ার পর, হলো ফাঁকা হলে আমরা ঈশিতাকে বেঁধে রেখে পুলিশে খবর দিই। আর মিনু বলে মেয়েটা বেশ বুদ্ধিমতী, ও অনিশকে ফলো করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু ও এখনো ফেরেনি। কথার মাঝখানে অনলের ফোন বাজে।
অনল ফোনে কথা বলার পর, তোরা 9-4 তারা বাজার, পুলিশ নিয়ে আয়। আমি আসছি। নীরা, আমায় ছেড়ে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? নীরাকে দেওয়ালের সাথে ধরে তুই আমার ধ্যান জ্ঞান সেই প্রথম দিন থেকে। ছোট্ট একটা চঞ্চল মেয়ে, প্রথম যেদিন দেখলাম তোকে 15 কি 16 বছর বয়স তোর। সকলের সাথে কি ভালোভাবে মিশতে পারত। ছোটরা তো নিরাদি বলতে পাগল। আর ছোটদের সাথে একেবারে ছোট হয়ে মজা করা আমাকে মাতাল করে দিত। কিন্তু তখন তো তুই ভালোবাসার কথা শুনলে আমার ওখানে আসা বন্ধ করে দিতিস, তাই তোকে দেখেই শান্তি পেতাম। আর তুই যত বড় হলি তত অন্য ধরনের মানুষ গড়ে তুললি নিজেকে। বাবা মাকে কষ্ট দিয়ে প্রেম করা তোর কাছে অন্যায়। তাই তোকে সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে পারিনি। তাই তোর অনলের বিয়ের পর প্ল্যান করলাম অনিশকে দিয়ে তোর আর অনলের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করব তোর। আর অনলের বিয়েটা স্বাভাবিক নয়, তাই সহজেই বিয়েটা থেকে বেরিয়ে আসতে পারবি। আর আমি সেই সুযোগটা নিয়ে তোর বাবার কাছে গিয়ে তোর আমার বিয়ের প্রস্তাব দেব, ব্যাস কেল্লা ফতে। কিন্তু ভাগ্য আমার সাথ দিল না, তাই এই ব্যবস্থা। কথা বলতে বলতে হাত একটু আলগা হতেই নীরা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছুটে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল। অনল ঠিক সময়ে পৌঁছে নীরাকে ধরে নেয়। নীরা অনলের বুকে অজ্ঞান হয়ে গেল। পুলিশও সাথে সাথে বাড়িতে ঢুকলো। বাদল, ছি স্যার, এটা আপনি কি করে করলেন? আমি আর নীরা না আপনার স্টুডেন্ট। আপনি আমাদের শিক্ষা দেন আর আপনি আমাদের সাথে নিজে এরকম অপরাধ করছিলেন। আপনার মতো শিক্ষক এই সমাজে থাকলে তো সমাজে প্রত্যেকটা ছেলে তো একটা অপরাধী তৈরি হবে। দিমু, আপনার ব্যাচে আমরা টিউশন পড়েছি, এটা ভেবেই আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে। অফিনার, ওনাকে নিয়ে যান। আদল, তুই নীরাকে বাড়ি নিয়ে যা, আমি ডক্টর নিয়ে এখনই আসছি। আদল, ডাক্তারবাবু, নীরার কখন জ্ঞান ফিরবে? ও তো অনেকক্ষণ ওভাবে আয় ফ্যাক্টর, এর উপর মানসিক চাপ গেছে অনেক। আমি ওকে ঘুমের ইনজেকশন দিয়েছি, ও এখন ঘুমাবে, ওকে সাবধানে রাখরে। আমি এখন আছি। ওকে এখন কদিন সাবধানে রাখবেন, বাথরুমেও একা ছাড়বে না। মিনু, আমি আসি, অনেক বেলা হলো। বাড়িতে সবাই চিন্তা করবে। কাল সারা রাত জাগাল। তুই ফ্রেশ হয়ে নে, নীরার খেয়াল রাখিস, কাকু কাকিমাও তো পরশুর আগে ফিরতে পারবে না। অনল, নীরা ঠিক হয়ে যাবে তো? মিনু, নীরাকে খুব ভালোবেসে ফেলেছিস না রে? অনল চুপ করে আছে। মিনু, নীরাকে বলে ফেল। নীরার তোর প্রতি প্রতি কিরকম ফিলিংস আমি জানি না, কিন্তু তোকে দেখে বুঝতে পারছি তুই নীরাকে খুব ভালোবাসিস। দেরি না, মনের কথা নীরাকে বলে ফেল। তুই না পারলে পরে ভাবব। যাক, বাদ দে, আগে নীরাকে সুস্থ করে তোলো। আমি আসছি। মিনু চলে গেল। অনল ফ্রেশ হয়ে কিচেনে স্যুপ বানাচ্ছে নীরা আর নিজের জন্য। অন্যদিকে নীরারও ঘুম ভাঙে। নীরার মনে পড়ে শেষবারে ও অনলের সাথে ধাক্কা খেয়েছিল। নীরা ভাবছে, তার মানে আমি সেভ আছি। কিন্তু অনল একা কি করে সব করল? ওফ, মাথাটা কেমন যেন ধরে আছে। আগে স্নান সারি। নীরা স্নান সেরে চেঞ্জ করে বাথরুম থেকে বেরুতে গিয়ে পড়ে যাচ্ছিল। অনল দৌড়ে গিয়ে ধরে ফেলল। আমল, আরে আমাকে ডাকবি তো? এখনই আবার আঘাত পেতিস। নীরাকে সোফায় বসিয়ে অনল এক দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। ভেজা চুলে নীরাকে অন্যরকম লাগছে। অনলের ইচ্ছে করছে নীরার খুব অছে গিয়ে জড়িয়ে ধরে নীরার চুলের ঘ্রাণ নিতে। নীরার কথায় কথায় অনলের ঘোর কাটল। কিরে, কি ভাবছিস? তুই কি করে আমার কাছে পৌঁছালি? ঈশিতার কাছ থেকে কিভাবে ছাড়া পেলি? অনল শর্টটা বলল। এই আমার না খুব খিদে পেয়েছে। নীরা, তুই একটু বস, আমি কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে আনছি। অনল, এই তুই ভালো করে হাঁটতে পারছিস না? আর নিচে কিচেনে যাবি? তুই বস, আমি স্যুপ বানিয়েছি আনছি। আর তোর এখন দুদিন একা একা বাথরুম পর্যন্ত যাওয়া নিষেধ। অনল স্যুপ নিয়ে এল। খাওয়া শেষে নীরা, অনল একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে আমতা আমতা না করে বলে ফেল। নীরা, আমি আসলে ভাবছিলাম আমাদের আলাদা হয়ে যাওয়াই বেস্ট। নীরার চোখ ভিজে এসেছে, কাপা কাপা গলায়, দেখ আমার জন্য তুই আর কত সহ্য করবি? অনল কোন উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছাদে একা একা ভাবছে, আমার প্রতি কি নীরার এতটুকুও ফিলিংস তৈরি হয়নি এতগুলো দিনেও? কাঁদতে কাঁদতে আমি নীরাকে ছাড়া থাকবো কি করে? আমি পারবো না। নীরা, তুই কেন বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি? আমায় ছেড়ে যাস না নীরা, প্লিজে আমায় ছেড়ে যাস না। এইভাবে অনেকক্ষণ একা একা কাঁদল। অন্যদিকে নীরাও কাঁদছে। আমল নিজেকে শক্ত করে বলে, নীরা যখন চেয়েছে তখন আমার হাজার কষ্ট হলেও ওকে মুক্তি দেব। অনল রুমে ঢুকতে গিয়ে শোনে নীরা কাঁদছে আর বলছে, আমি রাইনা আলে আমার জন্য জোর জীবনটা শেষ হয়ে যাক, তুই আমার জন্য প্রতিটাক্ষণে বিপদে পড়িস। আমি জানি না প্রাসি ঢোকে ছাড়া বাকর কি করে।
আমি যে নিজের অজান্তেই কখন তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই কথা আমি আকন্দনীল আনতে দেব না, তোকে আমার থেকে আলাদা হতেই হবে। এতে তুই ভালো থাকবি, নিজের জীবনটাকে গোছাতে পারবি, সুখী হবি। বোকাল। এই কথা কালা প্রাণ আবার ছাদে গেল। অনল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নীরাও আমাকে ভালোবাসে, আমার ইচ্ছে করছে এখনই নীরাকে গিয়ে আবারে ধরি, ওকে আমার ভালোবাসার কথা বলি। কিন্তু ও যা মেজো একবার যখন ভেবেছে এর জন্য আমার বিপদ, তখন ও আমাকে কিছুতেই মেনে নেবে না, যতই কষ্ট হোক ওর। আমাকেই কিছু একটা করতে হবে। অনল রুমে গিয়ে দেখল নীরা ঘুমিয়ে পড়েছে। অনল কোন কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। মাঝরাতে অনল ইচ্ছে করে নীরাকে জড়িয়ে ধরে শুল। নীরার ঘুম ভেঙে গিয়েছিল। নীরা ভাবল অনল হয়তো ঘুমের ঘোরে এরকমটা করেছে, তাই ও কিছু বলল না। অনলকে একবার দেখে আবার চোখ বন্ধ করল। অনল মনে এরকম ভুল এবার থেকে সবসময় হবে নীরা রানী। মুচকি হেসে ঘুমিয়ে পড়ল অনল। নীরা চোখ বন্ধ করেও ঘুমাতে পারছে না। অমল ওকে এমনভাবে জড়িয়ে রেখেছে, ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। নীরা মাঝে মাঝে কেঁপে উঠছে। অনল নীরার এই অবস্থা দেখে ঘুমের ভান করে নীরার আরও কাছে গেল, নিজের ঠোঁট দিয়ে নীরার ঘাড়ে স্পর্শ করে। একটা হাত নীরার হাতে রেখে মজা দেখতে লাগল। নীরার পুরো শরীর শিহরিত হলো। নীরা কোনভাবেই অনলকে সরাতে পারছে না, আবার ডাকতেও পারছে না। এইভাবেই নীরা অনল ঘুমিয়ে গেল। সকালে অনল উঠল আগে। নীরাকে ছেড়ে ফ্রেশ হয়ে সোফায় এসে পড়তে বসল। এরপর নীরা উঠল। নীরা উঠতেই অনল বলল গুড মর্নিং। নীরার রাতের কথা মনে পড়তেই নীরা অনলকে মর্নিং না বলে বাথরুমে চলে গেল, কারণ নীরা অনলের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। নীরা স্থান সেরে বেরিয়ে বিছানাটা পরিষ্কার করতে গেলে অনল ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে, নীরাকে নিয়ে খাটের উপর পড়ল। নীরা নিচে, অনল উপরে। নীরার ঠোঁটের উপরে অনলের ঠোঁট। অনল এমন ভাব করল যেন কিছুই হয়নি। উল্টে এত কাছে আরও কিছুক্ষণ থাকার জন্য বলতে লাগলো আমার পাটা সমান হাড়গছে আদির তো উঠতেই পারছি না বলে ব্যথা হচ্ছে বলে এমন নাটক করতে লাগলো যে নীরা ভয় পেয়ে গেল। নীরার তখন হুঁশ নেই অমল ওর উপরে। তিতি রিলাস অ্যানাল এন্ড ছটপট করিস না, আমি দেখছি কি করা যায়। আনসলমান আমি তো রিলাসই করতি নীরা, তুই ভাব তুই এখন কি করবি। তুই যত ভাবতে সময় নিবি তত বেশি আমি তার কাছে থাকতে পারন, তুই চইলেও দূরে সরাতে পারবি সা। দিয়া অলাকে আলোর চেষ্টা করলে অনল বারবার নীরার উপর পড়ে যাচ্ছে। আর নীরার কপালে গালে গলায় নিজের ঠোঁট দুইয়ে দিচ্ছে। নীরার গভীরে অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। প্রতবা বার নীরার শরীর কেঁপে উঠলে অনল জোরে চিৎকার করছে মাগো মরে গেলাম। আর মনে হাসছে। এরকম মিনিট 5 চলার পর নীরা বলল তুই নড়িস না, আমি বেরানোর চেষ্টা করছি। নীরা অনেক কষ্টে নিজেকে বার করে আনল। নীরা উঠে অনলকে খাটে শুইয়ে দৌড়ে বাথরুমে গেল। নীরা বাথরুমে কাঁদতে কাঁদতে হে ভগবান অনলকে বারবার আমার এত কাছে এনো না, আমি দুর্বল অরয় পরব, ওকে ছেড়ে যেতে পারবো না। অনল দরজার বাইরে থেকে সব শুনে আবার খাটে এসে শুয়ে পড়ল। অনল মিনু করে ফোন করে বলল তুই আমাদের ডাক্তার কাকুকে ফোন করে বলে রাখো নীরা ফোন করবে, উনি এসে আমাকে দেখে যেন বলেন আমার পায়ে বেশ লেগেছে, আমার খেয়াল রাখা জরুরি, বাকিটা তোকে জমসে জানাচ্ছি। নীরা বেরাচ্ছে দেখে অনল ফোন কেটে দিল। মাগো মরে গেলাম গো, কি ব্যথা। আমি ডক্টর আঙ্কলকে এখনই ফোন করছি। নীরা ফোন করে বরফ এনে অনলের পায়ে লাগাতে লাগলো। ডক্টর এসে সেখানো বুলি সব আউড়ে গেল। অনল নীরাকে দুদিন খুব জ্বালালো। খাওয়ানো, বাথরুমে পৌঁছানো, এমনকি স্নানের পর গামছা সব নীরাকে দিয়ে করাল। আর বিকেলে হাঁটার সময় তো কথাই নেই, নীরার কোমর শক্ত করে ধরে হাঁটত। অনলের বাবা মা ফিরে এল। অনল সুস্থ হওয়ার নাটক করে দুদিনে সুস্থ হয়ে উঠল। দেখতে দেখতে আরও 6 মাস কেটে গেল। অনল অনেক ফন্দি করেও নীরাকে দিয়ে বলাতে পারেনি যে নীরা অনলকে ভালোবাসে। এরপর একদিন মা দরজা খুলে অনল তোর সিওলাগুয়েসরা এসেছে। অমল এসো সবাই বসো। নীরা জুসটা নিয়ে আয়। কত দিয়া? চল অদল তোমার কমে চল। হেড স্যার তোমাকে দিয়ে এই ফাইলটা চেক করিয়ে নিতে বলেছেন, আর চোদারকার যে বাচ্চাদের স্পেশাল অ্যাক্টিভিটির ফাইলটা আছে সেটা আজই জমা করতে বলেছে। আমি তো স্যারের বাড়ি করফিয়ে, তো তুমি আমায় দিয়ে দিতে পারবো। নীরা যুগ এনে পোড়াইকে দিব্যদ একতান বলন বৌদি, অরুণিমা অনলের কমে গেছে কিছু কাজের জন্য, ওদের দেরি হবে, আপনি বরং ওখানেই ওকে জুসটা দিয়ে আসুন। নীরা হ্যাঁ আমি দিয়ে আসছি। নীরা রুমে গেলে অনল একটু বসো নীরা, তোর সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। নীরা বল। অনল আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না।
অরুণিমা, তুমি থামো অনল, আমি বলছি। আসলে হয়েছে কি নীরা, আমি আর অনল একে অপরকে ভালোবাসি, তাই আমরা ঠিক করেছি আগামী মাসে আমরা বিয়ে করব। আর এ ব্যাপারে আমাদের সাহায্য তোমাকেই করতে হবে। নীরার চোখের কোণে জলের বিন্দু দেখা যাচ্ছে। নীরা নিজেকে সামলে নিয়ে বল, অনল, আমি তোদের কিভাবে সাহায্য করতে পারি? অনল, তেমন কিছু নয়, আমাদের এই বিয়ের ব্যাপারটা তোকেই বাবা মাকে জানাতে হবে। আসলে আমি যদি বাবা মাকে এই বিয়ের কথা বলি তাহলে তো তারা ভাববে আমি তোকে ঠকাচ্ছি। কিন্তু বাবা মা তো এটা জানে না, আমরা শুধুই বন্ধু, আর তুই নিজে আমাকে বিয়ে করতে বলেছিস। নীরার খুব কষ্ট হচ্ছে অনলের কথা শুনে, তবু নিজের কষ্টকে লুকিয়ে জোর করে মুখে হাসি এনে বলল, এ আর এমন কি ব্যাপার, আমি এখনই মাকে যেয়ে বলছি। অনল, খেপেছিস তুই? এখন মোটেও না। এখন বললে যদি রাজি না হয়, একেবারে বিয়ের মণ্ডপে বিয়ের আগে বুঝিয়ে বলবি, তাহলে আর না মেনে পারবে না। নীরা এই মুহূর্তে কোন চিন্তা ভাবনার মধ্যে নেই, তাই ঠিক আছে, তোরা যা বলবি তাই হবে। এই বলে চলে গেল। নিচে এসে নীরা সোজা ওয়াশরুমে চলে গেল। নীরা আশরুমে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর নিজেকে সামলে মুখে জলের ছিটা নিয়ে বেরিয়ে পড়ল। খাওয়ায় খেয়ে সবাই যখন ফিরে যাচ্ছে তখন অরুণিমা অনলের মাকে হাতে পান সুপারি দিয়ে বলে গেল, কাকিমা, আমার আগামী মাসের 2 তারিখে বিয়ে, আপনাদের সবাইকে যেতেই হবে। পান সুপারি দিলাম কারণ কার্ড আনতে ভুলে সেছি। বায়ার এই বুদ্ধিটা দিল। আর নীরা, হাতে মাত্র 10 দিন আছে, আমার বিয়ের শপিং তোমাকেই করতে হবে। অনল, বলে তোমার পছন্দ খুব সুন্দর, তাই রাতে ঘুমানোর সময় আজও অনল নীরাকে জড়িয়ে ধরল। দিয়া অন্যদের ঘুমন দুঃখের দিকে তাকিয়ে মনে মনে, অনল, আর আমায় দুর্বল করিস না। কদিন পর অরুণিমাকে তুই এইভাবে ধরে ঘুমাবি, তবে পার্থক্য কেবল একটাই, অরুণিমাকে তুই মন থেকে জড়িয়ে রাখবি, আর আমাকে ঘুমের ঘোরে ধরিস। আজ রাতে নীরা ঘুমাতে পারল না, সারা রাত কেঁদে কাটালো। 3 দিন পর শপিং মলে। অরুণিমা, ওয়াও নীরা, তোমার পছন্দ সত্যই দারুণ। আমার তো সবকটা ড্রেস খুব পছন্দ হয়েছে, স্পেশালি অনলের অফ হোয়াইট কালারের পাঞ্জাবিটা। অরুণিমা, এই পিন অ্যান্ড ওই কম্বিনেশন এর শাড়িটা নীরা তোমায় খুব সুন্দর লাগবে। দাদা এটা প্যাক করে দেবেন। নীরা, তুমি এটাই আমার বিয়ের দিন পরবে আর খুব সুন্দর করে সাজবে। হতেও তো পারে তুমি সেদিন তোমার ভালোবাসার মানুষটাকে পেল, হি হি হি। অরুণিমার বিয়ের বিকেলে। নীরা, অনল, একটু আগে বেরাবি প্লিজে, আমি পার্লার হয়ে যাব। অনল, তুই পার্লারে যাবি? নীরা, কেন যেতে পারি না? মনে নেই অরুণিমাকে কথা দিয়েছি আমি সুন্দর করে সেজে তোদের বিয়েতে যাব। ম্যারেজ হলে। নীরা, মিনু তুই? মিনু, হ্যাঁ আমি। অরুণিমা আমার মাসতুতো বোন। কিন্তু তোরা এখানে? শিরা, হ্যাঁ আমরাও। অরুণিমা অনলের কলিস। আর তাছাড়া কেমন আছিস বাল, তোর সাথে সেই কবে দেখা, একটা ফোনও তো আমায় করিস না। দিদন্তু, মুই করিস আমায় ফোন? উইয়নলের সাথে এফবিতে যেটুকু কথা হয়, তোমার তো আবার ওই সব খোলার সময়। এই বাদনে তোকে আজ অসাধারণ লাগছে, কিন্তু রাহার বলতে আজ নীরাকে দেখে কেউ পাগল হয়ে যাবে। নীরা গল্প পড়ে হবে, এখন চলতো আমার সাথে একটু পিক তুলি। নীরা কাল প্রেমাপানি দাঁড়িয়ে ছবি তুলছে, একে অন্যকে এমন ভাবে দেখছে যেন সিনেমার হিরো হিরোইনরা প্রেমালাপ করছে। ক্যামেরাম্যান তো বলেই ফেলল, কি দারুণ লুক ভাই, আর একটা তুলি। নীরা নিজেকে সংযত করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অরুণিমাকে নিয়ে যাওয়া হলো বিয়ের আসরে। এবার বর মানে অনলের যাওয়ার পালা। নীরা ওয়াশরুমে কাঁদছিল, কারা কথা শুনতে পেল। বর কোথায়? বরকে তাড়াতাড়ি নিয়ে আসুন। নীরা চোখের জল মুছে বিয়ের ওখানে গেল। এখন নীরার অনেক দায়িত্ব। সবাইকে বোঝাতে হবে অরুণিমা অনলের ব্যাপারটা, বিশেষ করে অনলের বাবা মাকে। নীরা সেমতো নিজের মনকে তৈরি করে বিয়ের মণ্ডপে গেল। মণ্ডপে গিয়ে নীরা অবাক, সেখানে বরকে নিয়ে কোন মাথা ব্যথা কারণ নেই, এমনকি অনলের বাবা মাও হাসি হাসি মুখ নিয়ে বিয়ের আনন্দ উপভোগ করছে। অরুণিমা বরের 7 পাক ঘুরতে ঘুরতে পান পাতা সরিয়ে নীরাকে চোখ মারল। নীরার মাথায় কিছুই আসছে না। নীরা অনুভূতিহীন হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়। নীরার হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেছে, যা হচ্ছে সবকিছু নীরার মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে অরুণিমার সিঁদুরদান হয়ে বিয়ে শেষ হলো। হঠাৎ কেউ নীরার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটা রুমে ঢুকে লোক করে নীরাকে একেবারে নিজের বুকের কাছে টেনে কোমর জড়িয়ে বলল, এবার তো বল আমায় ভালোবাসিস। নীরা কিছু না বলে ছেলেটার মুখের দিকে তাকিয়েছিল আর চোখ থেকে জল পড়ছিল। ছেলেটিরও তাই অবস্থা। কি ভাবছেন ছেলেটিকে? আরে ছেলেটি অন্য কেউ নয়, অনল নিজে। আসনে নীরার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য মিনুর বুদ্ধিতে অরুণিমার সাহায্য নিয়ে এই প্ল্যানটা।
করেছিল, কিন্তু নীরার কাছে অনাথকে হার মানতে হলো। নীরার কষ্টে বুক ফাটল, কিন্তু মুখ ফুটে ওই একটা শব্দ, ভালোবাসি, আর বেরালো না। নীরা অনলকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। নিবার দুই গালে হাত দিয়ে নীরার মুখটা তুলে, এক ভালবাসিস তবু মুখে বললি না, নিজেও কষ্ট পেলি আর আমাকেও কষ্ট দিলি। নীরা, তুইও তো বলিসনি, উল্টে আমায় এত কষ্ট দিলি, বলে অনলের বুকে মাথা রাখল। অনল, নীরাকে জড়িয়ে নীরার মাথার উপর মুখ রেখে, কিভাবে বলবো? যেদিন ঠিক করলাম তোকে বলবো, সেদিনই তুই আমায় আমাদের আলাদা হওয়ার কথা বললি। তোর ওই কথা শুনে আমার সব ওলট পালট হয়ে গিয়েছিল। ছাদে কিছুক্ষণ নিজের মনের সাথে লড়াই করে যখন রুমে আসলাম তখন জানতে পারলাম শুধু আমি না, তুইও আমায় ভালোবাসিস। কিন্তু কয়েকটা বাজে ঘটনার জন্য তুই আমায় দূরে সরিয়ে দিতে চাস নিজের থেকে। তখনই নিজের কাছে নিজে প্রমিস করলাম তোর মুখ থেকেই বলা তুই আমায় ভালোবাসিস। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তুই নীরা, যে নিজে কষ্ট পেয়ে অন্যকে ভালো রাখে। নীরাকে ছেড়ে শুধু এই বিয়ের নাটকনা তোকে আমার প্রতি দুর্বল করার জন্য আমি আরও অনেক কিছু করেছি। এই কথা বলে অনল নীরার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। নীরা, মানে, আবার কি করেছিস? অনল মুচকি হেসে নাটক, সেই আমার পায়ে ব্যথা লাগা থেকে শুরু। মনে আছে কতগুলো কিস করেছিলাম, প্রত্যেক রাতে তোকে জড়িয়ে ঘুমানো, ঘাড়ে কিস। এই তোর মতো এত সংযমী মেয়ে না আমি দেখিনি। অন্য কেউ হলে কবে আমার এই আচরণে দুর্বল হয়ে নিজেকে আমার কাছে সঁপে দিত। নীরা, তবে রে, এই বলে অনলকে ধরতে যেই যাবে, অনল অমনি রুম খুলে দৌড়ে পালালো। মিনু, আনতে। নীরা, এইভাবে অনলের পিছনে দৌড়াচ্ছিস কেন? নীরা, তুই জানিস না মিনু ও আমার সাথে কি কি করেছে? মিনু, আমি সব জানি। সবটা আমার প্ল্যান আর সাহায্যেই হয়েছে। নীরা, মমান, অ্যানামা শাকা ভিক্টর নাটক মিনুর মাথা থেকেই বেরিয়েছে। তবে মিনু তুই অনেক কিছুই জানিস না, আর আমি চাইলেও তোকে সব জানাতে পারবো না, বলে নীরার দিকে তাকিয়ে মুষ্টু হাসি দিল। মিনু দুজনের দিকে তাকিয়ে, থাক তোদের প্রাইভেট ব্যাপার আমি জানতেও চাই না। চল অরুণিমার সাথে দেখা করবি চল, ও বেশ চাপে আছে তোদের মধ্যে সব ঠিক হলো কিনা জানার জন্য। বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরে, মা, বাবারে এই শীতের দিনে আবার কোথাও বেরোয়? ঠান্ডায় একেবারে জমে গেলাম। যা অনল, রাত করিস না আর, প্রায় 1টা বাজে। চেঞ্জ করে শুয়ে পড়, কাল আবার সকাল সকাল তোর ছাত্ররা আসবে। নীরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে চুল বাঁধছে। অনল ওয়াশ রুম থেকে চেঞ্জ করে এসে নীরাকে আয়নার সামনে থেকে থেকে এক ঝটকায় টেনে নিয়ে খাটে ফেলে দেয়। নীরা, কি করছিস? ছাড়। অনল, আজ তোকে কোনোভাবেই ছাড়ছি না। নীরা, অনল এখনো আমি রেডি না। অনল, মানে? নীরা, এই তো তোর বন্ধু থেকে প্রেমিকা হলাম, এখন তোর বউ হতে অনেক দেরি। অনল, প্রেমিকা যখন হয়েছিস তখন তো প্রেম করতেই পারি। এই বলে নীরার হাত শক্ত করে ধরে নীরার কপালে, ঠোঁটে, গালে, গলায় কিস করতে লাগলো। নীরার গোটা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল। কিছুক্ষণ পর আনলো নীরাকে ছেড়ে দিয়ে বলল, ভয় নেই নীরা, আমি এটুকুতেই সন্তুষ্ট। তবে খুব শীঘ্রই তোর আমার বিয়েটাও হবে আর ফুলসজ্জাও হবে। নীরা, মানে? অনল, মানে পরে বুঝবি। অনেক রাত হলো, এখন ঘুমা। আজ নীরা অন্যান্য প্রথম বিবাহ বার্ষিকী, একটা ম্যারেজ হলো ভাড়া করা হয়েছে। নীরা অনাসর আর রেজিস্ট্রির সাথে সাথে সব নিয়ম মেনে বাঙালি মতে আবার বিয়ে হলো। ফুলসজ্জার রাতে নীরা অনলকে মিনু আর নীলকমে দিয়ে গেল। ওরা ঘর থেকে বেরিয়ে যেতে অনল দরজায় লক করতে গেলে মিনু ফিরে এসে, এত তাড়া কিসের? দুজকেই বলছি নিজেদের বিয়ের ঘরে যেন ভুলে যেও না, পরো আমার বিয়ে। দুজনকেই 3 দিন উপস্থিত থাকতে হবে। নীরা, 3 দিন কি করে থাকবো? বিয়ের দিন অবশ্যই থাকবো। তোর বিয়ের দিন আমাদের পাশের বাড়ির মৃণালদার বিয়ে। মৃণালদা তো অনলকে ছাড়ছেই না। অনল অনেক বলে ম্যানেজ করেছে বিয়ের দিন আমরা থাকতে পারবো না, কিন্তু বৌভাতের দিন থেকে অবশ্যই থাকবো। কথা শেষ হতে না হতেই মৃণালদা ঘরে প্রবেশ করে। আরে তোদের এত ভাবতে হবে না, তোদের মিনুই পর থেকে শুধু আমার। মিন্টু, বেশ করেছি। কেমন অবাক হলি বল? সুনালের মা তোদের বাড়িতে আমায় দেখে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। আমি তোদের বাড়ির কাছে শুনে মৃণালকে না দেখেই হ্যাঁ বলে দিই। তারপর মৃণাল আমায় দেখতে আসে। কয়েকদিন মুস্তানে মেলামেশার পর আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করব, আর তোদের সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা দুজনেই ঠিক করি। এখন আসি, তোদের আর বিরক্ত করব না। ভালো, কম লক করে আজ তোকে ছাড়ছি না। তুই আমার একবার না 5 বার বিয়ে করা বউ। 6 বছর পর, আর দিবা অনানা খেলে সার্থকের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠান চলছে। মিনু, মুনাল আর ওদের মেয়ে নিষ্ঠাও আছে। সার্থক, বাবা তুমি মাকে তুই বল কেন?
অনল, তোমার মা আমার ছোটবেলার বন্ধু তাই। ঠিক যেমন তুমি আর নিষ্ঠা। সার্থক, তাহলে বাবা আমি আর নিষ্ঠাও বড় হয়ে বিয়ে করব। সবাই হো হো করে হেসে উঠল। সমাপ্ত।